কেমন আছেন? আল্লাহ আদাব স্যার। আদাব। সরি, আজকে 5 মিনিট দেরি হয়ে গেল। 5, 7 মিনিট, 10 মিনিটের মতো দেরি হয়ে গেছে। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। বললাম আজকে ক্লাস শুরু করতে শিডিউল টাইম থেকে একটু দেরি হইল। আমার একটা ইমার্জেন্সি ফোন আসছিল। স্যার আজকে কুইজ হবে? হ্যাঁ, আজকে তো কুইজ ছিল না? স্যার কুইজ ছিল, বাট স্যার কেউই তো স্যার রেডি না স্যার। আমার স্যার এক রিলেটিভ মারা গেছে। আপনাদের আসার আর সময় জানা যায়। শুনেন, এগুলি সব পকেটে রেখে দেন। আমি আমার বাবাকে হসপিটালে রাইখা এসেও ক্লাস করছি, কিছু করার নেই। মানুষ মারা গেছে। হ্যাঁ ঠিক আছে। আমার মামা যখন মারা গেছে, আমার মামতো বোনরা লাশ দেখতেও আসে নাই। কথা বুঝতে পারছি? এগুলি আমরা জি দেখে স্যার। অভ্যস্ত ভাই। হ্যাঁ, এগুলি হচ্ছে ওকে। খুবই সিম্পেথির কথাবার্তা। এগুলি বললেন না, কর্পোরেট ওয়ার্ল্ডে এই সমস্ত কথাবার্তা চলে না। মানুষের সমস্যা শেষ থাকবে না, বুঝছেন? সমস্যা দিয়ে আর কাজ ফেলায় রাখবেন? সমস্যার জন্য তো আর কাজ ফেলায় রাখা যাবে না। খেয়াল করে দেখেন, আজকে কি করানোর কথা ছিল? প্রথমত কুইজ হওয়ার কথা ছিল, ঠিক না? জি স্যার। আচ্ছা, কুইজের জন্য কি সবাই রেডি? সবাই চুপচাপ হয়ে গেছে। কুইজটা তো ঈদের আগে দেওয়ার কথা ছিল নাকি? ঈদের আগে দেওয়ার কথা ছিল না? ঈদের পরেও তো ঈদের পরে প্রথম ক্লাসে দেওয়ার কথা ছিল। আজকে প্রথম কথা ছিল হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের একটা স্যাম্পল দেখানোর কথা ছিল, ঠিক না? জি স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। দেখেন তো এটা কি? ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট, হরাইজন্টাল অ্যানালিসিস করা। খেয়াল করেন, এটা ব্যালেন্স শিট। কয়টা ব্যাংকের ব্যালেন্স শিট এখানে? দুইটা। আচ্ছা, একটা হচ্ছে সাউথ ইস্ট ব্যাংকের, একটা হচ্ছে এনবিএল, আমরা এটা বলি ন্যাশনাল ব্যাংক লিমিটেড। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ফাইন। আপনাদের সিলেক্টেড ব্যাংক কয়টা? একটা। ওকে ফাইন। তাহলে আপনার কি এনবিএল এর পোরশনটা থাকবে? না স্যার। আইদার এসইবিএল থাকবে অথবা এনবিএল থাকবে, যে কোনো একটা থাকবে, ঠিক না? জি স্যার। আচ্ছা, তাহলে আপনি প্রথমে এরকম একটা ব্যালেন্স শিট এখানে যে ফরম্যাটে আছে এই ফরম্যাটে টাইপ করবেন আপনার রিপোর্টে। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। এটা হচ্ছে আপনার অ্যানালিসিস পার্ট। জাস্ট কিভাবে করবেন রিপোর্টের স্ট্রাকচার আমি বলে দেব। আচ্ছা, এবার একটু খেয়াল করেন। হ্যাঁ বলেন। হ্যালো হ্যালো, কি সমস্যা? আপনার এই যে স্ক্রিন শেয়ারটা মানে আমার কি সমস্যা? মানে কে বলতেছে? কথা বোঝা যাচ্ছে না তো। হ্যাঁ মোস্তাকিম বলেন। মোস্তাকিম, ও মেবি নেট প্রবলেম স্যার, বলতেছে আটকে গেছে। নেট প্রবলেম স্যার। হ্যাঁ নেট প্রবলেম হলে কথা বল পরে বলেন। নেট প্রবলেম হলে আপনার নেট প্রবলেম হলে তাহলে ভিডিওতে দেখতে হবে। নেট প্রবলেমটা তো আপনার সমস্যা, বাকিরা কি দেখতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার। জি স্যার। প্রবলেম হলে এটা ওর পার্সোনাল সমস্যা, এটা তখন তাকে ভিডিও দেখা
হবে, এটার জন্য তো আমাদের কিছু করার নাই। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আপনারাও ঠিক এইভাবে একটা 2 বছরের ব্যালেন্স শিটটা প্রথমে লিখবেন, এইভাবে যেরকম টেবিল করা আছে টেবিল টেবিল করেই লিখবেন। এরপর আরেকটা কি জিনিস লাগবে, একটা ইনকাম স্টেট। খেয়াল করেন এখানে ব্যালেন্স শিট করছে, ব্যালেন্স শিটের পাশাপাশি ব্যালেন্স শিটে একটা হরাইজন্টাল স্টেটমেন্ট করেছে, দেখা যাচ্ছে? জি স্যার। হরাইজন্টাল স্টেটমেন্ট কিভাবে করে আপনারা জানেন, জি ঠিক স্যার। না? জি স্যার। জি স্যার। তার মানে এই ডলার চেঞ্জ কিভাবে বের করছে, পার্সেন্টেজ চেঞ্জ কিভাবে বের করছে আপনি জানেন। খেয়াল করে দেখেন, সে যখন হরাইজন্টাল স্টেটমেন্ট করেছে, হরাইজন্টাল অ্যানালিসিস করেছে, তখন কিন্তু একটা হরাইজন্টাল অ্যানালিসিস করার জন্য মিনিমাম কয় বছরের ডেটা লাগে? 2 বছর। তার মানে 2 বছরের ডেটা পাইলে আপনি একটা হরাইজন্টাল অ্যানালিসিস করে ফেলছেন। ঠিক ট্রেন্ড অ্যানালিসিস করতেও কিন্তু 2 বছরের ডেটা লাগে, ঠিক না? জি স্যার। জি স্যার। তার মানে ট্রেন্ড অ্যানালিসিস করতে আমাকে একটা বেস ইয়ার ধরতে হবে, ঠিক না? জি জি স্যার। স্যার। আমরা বেস ইয়ার কোনটাকে ধরবো, নতুন বছরটাকে ধরবো না পুরান বছরটাকে পুরান ধরবো? বছর। পুরান বছরটা। পুরান বছরটাকে বেস ইয়ার ধরে তারপর আমরা অ্যানালিসিস করব। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, কিন্তু আমি যখন ভার্টিক্যাল অ্যানালিসিস করব, তখন আমার একটা ভার্টিক্যাল অ্যানালিসিস করার জন্য আমার কয় বছরের ডেটা লাগবে? 1 5 বছর। বছরে নো, 1 বছরের ডেটা হলেই আমি একটা ভার্টিক্যাল অ্যানালিসিস করতে পারি, ঠিক না? জি খেয়াল স্যার। করেন, দেখাচ্ছি এখানে 2017 এবং 18 সালের ডেটা ছিল, ঠিক না? সাউথ ইস্ট ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকের 2017 এবং 18 সালের ডেটা ছিল। 2017 এবং 18 থেকে আমরা একটা হরাইজন্টাল অ্যানালিসিস করেছি, তাই তো? জি স্যার। তাই না? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, এবার একটু খেয়াল করে দেখেন, ঠিক ইনকাম স্টেটমেন্টের বেলাও আমরা ঠিক কাজ করেছি, একই কাজ করেছি, ঠিক না? আমার কয়টা জি, স্যার। ইনফরমেশন কালেক্ট করতে হবে, কয়টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কালেক্ট করতে হবে? 2টা, দুইটা। একটা ব্যালেন্স শিট, একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। Income খেয়াল করে statement। দেখেন, কোন কোন অ্যানুয়াল রিপোর্টে ইনকাম স্টেটমেন্টটাকে প্রফিট এন্ড লস স্টেটমেন্টও বলেছে। হ্যাঁ। আপনারা কি সবাই আপনাদের কোম্পানি সিলেক্ট করেছেন? জি স্যার। ফ্যান্টাস্টিক। এখনো যদি কেউ সিলেক্ট না করে থাকে, তাহলে কাজ করার সময় সে এক স্টেপ পিছিয়ে আছে। আপনাদের কারো একটু প্রবলেম হচ্ছে। জয়। এ জয় ভাই মিউট কর ভাই। জয় দত্ত মিউট করেন। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, ঠিক ইনকাম স্টেটমেন্টের জন্য সে একটা হরাইজন্টাল অ্যানালিসিস করছে, দেখা যাচ্ছে? দেখেন তো নিচে, জি স্যার। দেখা যাচ্ছে জি স্যার। কিভাবে এই কাজটা করছে? আপনারা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এবার বাকি রইলো আমার 2টা জিনিস আমরা বুঝতে পারলাম, যে এই 2 বছরের ডেটা যদি আমি পেয়ে যাই, আমার পক্ষে হরাইজন্টাল অ্যানালিসিস আর ট্রেন্ড অ্যানালিসিস করা পসিবল, ঠিক না? জি স্যার। আচ্ছা, বাকি রইলো কি? দেখেন নিচে এখানে কিন্তু কমেন্টস লিখে দিয়েছে, ফাইন্ডিংস গুলি লিখে দিয়েছে, দেখা যাচ্ছে? জি দেখা স্যার। যাচ্ছে? আমি এখানে একটু রাখলাম এই জিনিসটা, আপনারা যাতে ফাইন্ডিংস গুলি দেখতে পারেন। খেয়াল করে দেখেন, এখানেও সে আগে যখন ব্যালেন্স শিট অ্যানালিসিস করছে, সে ফাইন্ডিংসটা লিখে দিয়েছে, ঠিক না? জি স্যার। সে ফাইন্ডিংসটা কি করছে, নিচে লিখে দিয়েছে। আচ্ছা, আমার হরাইজন্টাল অ্যানালিসিস আমরা দেখলাম, এবার আমরা দেখবো যে সে ভার্টিক্যাল অ্যানালিসিসটা কিভাবে করেছে। আচ্ছা, খেয়াল করে দেখেন, এটা এখানে কি হরাইজন্টাল অ্যানালিসিস অফ ইনকাম স্টেটমেন্ট। ওকে, আমরা এখন দেখবো যে ভার্টিক্যাল অ্যানালিসিস সে কি করেছে। ব্যালেন্স শিট, ঠিক আছে? এটা আরেকটা ব্যাংকের সাথে কম্পেয়ার করেছে, এটা আরেকটা ব্যাংকের সাথে কম্পেয়ার করেছে। নিচে সে হরাইজন্টাল অ্যানালিসিস করছে, একটু নিচে আসি, ইনকাম স্টেটমেন্ট, এখানেও সে হরাইজন্টাল অ্যানালিসিস করছে। স্যার আমরা তো একটাই horizontal। করব তাই না, আপনি হরাইজন্টাল। জাস্ট একটা করবে, এটা তো ইন্টার্ন রিপোর্ট ছিল এবং ফাইনাল ইয়ারে যে, এই জন্য সে 3-4টা ব্যাংকের সাথে কম্পেয়ার করেছে, 3-4টা ব্যাংকের সাথে। আপনি একটা শিখেন, আপনি যখন অ্যাডভান্স লেভেলে যাবেন, আপনি 3-4টা কেন 5-6টার সাথে কম্পেয়ার করতে পারবেন। ওকে স্যার। আমি আপনাকে করাবো, দেখেন। স্যার এই পিডিএফটা একটু গুগল ক্লাসরুমে দিয়ে দিয়েন। জি না,
এত সোজা আবার লাইভ করতে চাইবো না। তাইলে আপনি কি কাজ করলেন? সব যদি আরেকজনের থেকে দেখাই করে ফেলেন। না স্যার স্ট্রাকচারটা দেখ। জি না, স্ট্রাকচার আপনি ডেভেলপ করবেন। আপনাকে যখন কাজ করতে যাবেন রিয়েল লাইফে, তখন আপনাকে স্ট্রাকচার দিয়ে দিবে না, তখন আপনাকে এরকম বৈশা বৈশা কাজ করতে হবে নিজে চিন্তা করে করে। আমি তো এতটুকু দেখাইছি, আমরা যখন ছাত্র ছিলাম আমাদের এতটুকু কেউ দেখায় নাই। আচ্ছা এবার একটু খেয়াল করেন, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যানালিসিস, দেখা যাচ্ছে? জি জি স্যার স্যার দেখা যাচ্ছে জি স্যার, স্ক্রিনটা? জি খেয়াল করেন, যখন হরাইজন্টাল অ্যানালিসিস করছি তখন কিন্তু 2 বছরেরটা কম্পেয়ার করে করছি, ঠিক না? জি স্যার ভার্টিক্যাল অ্যানালিসিস দেখেন এখানে 2017 এর জন্য একবার করছে, 2018 এর জন্য আরেকবার করছে। নিচে দেখেন 2000, এখানে কি ভার্টিক্যাল অ্যানালিসিস স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ড অফ 2007, কত 17, এখানে কত 2017। আসেন নিচে যাই। তার মানে আমরা ভার্টিক্যাল অ্যানালাইসিস দুইবারে করব? হ্যাঁ খেয়াল করেন এইখানেও দেখছেন 2017 এর জন্য একবার, 2018 এর জন্য একবার। কথা কি বোঝা যাচ্ছে? জি জি স্যার স্যার, জি স্যার কথা কি বোঝা যাচ্ছে? আসেন এই যে দেখেন 2017 এর জন্য একবার, 2018 এর জন্য একবার, দেখা যাচ্ছে? জি স্যার জি স্যার, তার মানে ভার্টিক্যাল অ্যানালিসিসটা যখন করবেন তখন 2 বছরের জন্য 2 বার করবেন। আর হরাইজন্টাল অ্যানালিসিস কয়বার করবেন? একবার একবার। একবার। ট্রেন্ড অ্যানালিসিস কয়বার করবেন? একবার। একবার। এবং প্রত্যেকটার নিচে এরকম আলাদা আলাদা ভাবে কমেন্ট লিখে দিবেন আপনি কি করছেন, কি পাইছেন এবং কোনটার জন্য আরো কি কি কারণ হতে পারে। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার জি জি স্যার, স্যার খেয়াল করেন, এখন আপনি ইনিশিয়াল লেভেলে এটা হচ্ছে ফাইনান্সিয়াল পারফরম্যান্স অ্যানালিসিসের একদম ইনিশিয়াল স্টেজ। এরপর স্টেজটা যেমন আমি আপনাদেরকে রেশিও অ্যানালিসিস বলছি না, ম্যানেজারিয়াল ফাইন্যান্সে যা করবেন জি স্যার, বলছি না, এই যে দেখেন একটু সামনে গেলেই দেখবেন রেশিও অ্যানালিসিস। এখানে সব এরকম অ্যানালিসিস গুলি মানে হরাইজন্টাল, ভার্টিক্যাল। আরেকটা জিনিস সামনে শিখবেন, ক্যাশ ফ্লো অ্যানালিসিস। এখানে রেশিও অ্যানালিসিস করে নাই, না এই রিপোর্টটাতে করে, এই রিপোর্টটাতে রেশিও অ্যানালিসিস করে নাই, এই রিপোর্টটাতে রেশিও অ্যানালিসিস করে নাই। অন্যান্য রিপোর্টগুলিতে আমরা রেশিও অ্যানালিসিসও করাই সাধারণত। আচ্ছা এতটুকু পর্যন্ত কি বোঝা গিয়েছে? জি স্যার, জি স্যার শিওর? তাহলে স্যার রিপোর্টের অল্প অল্প বুঝছি স্যার, পুরো বুঝি নাই। কেন বুঝেন নাই? কোন অংশটা বুঝেন নাই? এটা কে স্যার বললো? লাস্টের টুকু স্যার। লাস্টের কোন অংশটা বুঝেন নাই? হ্যালো হ্যালো হ্যালো, এটা কে জি, বললো? কে স্যার, এটা বললো? মামুন বলছে। মামু। মামুন। লাস্টের কোন অংশটা বুঝেন নাই? হ্যালো হ্যাঁ মামুন, লাস্টের কোন অংশটা বুঝেন নাই? স্যার, ওই যে স্যার ভার্টিক্যাল অ্যানালাইসিসের ওই অল্প অল্প একটু জায়গাটা। কোন জায়গাটা? আমি আবার করতেছি। হ্যাঁ খেয়াল করেন, কোন অংশটা বুঝেন নাই মামুন বলেন তো? ভার্টিক্যাল অ্যানালিসিসে আমরা কি করি? নেট সেলস কে 100% ধরি, তারপর প্রত্যেকটা নেট সেলস এর সাথে কম্পেয়ার করি। ঠিক একই কাজ এখানে করছে, দেখেন নেট সেলস কে কত ধরছে? 100%, তারপর বাকি সবগুলি কম্পেয়ার করছে। আর যখন ব্যালেন্স শিট কম্পেয়ার করি, ভার্টিক্যাল অ্যানালিসিস অফ ব্যালেন্স শিট, তখন আমরা অ্যাসেট কে 100% ধরি।
দেখেন অ্যাসেটকে 100% ধরছে, আর ওইদিকে নেট লায়াবিলিটি এন্ড শেয়ার হোল্ডার্স কে 100% ধরি। দেখা যাচ্ছে? জি স্যার। হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে। এখন বলেন কোন অংশটা জি বুঝেন স্যার, নাই? এবার বুঝছেন? স্যার আমরা প্রফিট লস সবগুলাই করব না? প্রফিট লস বলতে? মানে স্যার সব আইটেম গুলো নিব না অঙ্ক হ্যাঁ হ্যাঁ, সব আইটেম নিয়ে করবেন, ওকে সব আইটেম নিয়ে করবেন। ওই ব্যালেন্স শিটে যা আছে সবগুলো যদি না নেন তাহলে তো রেজাল্ট মিলবে না, তাহলে তো রেজাল্ট মিলবে না। তাহলে কুইজ আপনারা আজকে দিতে চাচ্ছেন না, এই তো? জি স্যার। মামুন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে কুইজ কবে গেল? জি স্যার। জি স্যার। সোমবার। সোমবার, ওকে ফাইন। সোমবার যদি থ্যাংক ইউ স্যার, মিস করে, থ্যাংক ইউ। সোমবার যে মিস করবে কুইজের কোনো মেকআপ নাই, কথাটা মনে রাখেন। সোমবার যে স্যার জি ওকে স্যার, ওকে স্যার, ডান স্যার, ডান। কুইজের 0 মার্ক। অনেক অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, মিস হবে না স্যার। আচ্ছা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না উইদাউট ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। তবুও আমি স্যার চাই ভালো যে, আছেন আপনি? হ্যাঁ ভালো আছেন? বুঝি নাই কি বললো। স্যার আপনি কেমন আছেন জিজ্ঞেস? ভালো আছে দেখি। ও এটাকে বলা হয় পাম্পট্টি, হাই হাই, আমরা এগুলি বুঝি। না স্যার, পাম্পট না স্যার, আপনি স্যার আজকে মিস করছেন আর কি। আরে ভালো বেটা আছেন? স্যার লিঙ্ক আছে। আসেন, আমি স্যার আপনাকে অনেক সুন্দর লাগতেছে আজকে স্যার। লাস্ট ক্লাসে যে ম্যাটেরিয়াল কথা কিন্তু সত্য। পাইছেন? জি স্যার স্যার। ভাই। হ্যাঁ ওকে ফাইন। বলেন তো চ্যাপ্টারের নাম কি ছিল? রিস্ক এন্ড রিস্ক এন্ড এ বিল্লা রেদওয়ান মিউট করো তো। রেদওয়ান মিউট করো তো। শুরু হয়ে গেছে। খেয়াল করে দেখেন, আমি এই চ্যাপ্টারটার অর্ধেক মিডে শেয়ার মানে কভার করব, বাকি অর্ধেক ফাইনালে কভার করব। কথা বোঝা যাচ্ছে? জি Okay, স্যার। sir. আচ্ছা স্যার ফাইনালে আমাদের কয়টা চ্যাপ্টার থাকবে তাহলে? ফাইনালে আমার টার্গেট 6টা চ্যাপ্টার পড়াবো। স্যার 6টা তাহলে না মিডে পারি, আমরা 5টা যেগুলো পড়াবো, 5টা পড়াবো, স্যার, এট লিস্ট স্যার 5টা আমরা পড়াবো। স্যার At least মিডে আমরা 5টা। যেগুলো কমপ্লিট করব ওগুলো কি ফাইনালে থাকবে? একটাই রিস্ক এন্ড রিটার্নটা নিব, আরো একটা চ্যাপ্টার নিব। জি ওকে রিস্ক এন্ড রিটার্ন নিব, আরো একটা চ্যাপ্টার নিব। ওকে স্যার। তবে টাইম ভ্যালু অফ মানিটা রাখবো না, টাইম ভ্যালু অফ কেন মানিটা রাখবো স্যার এটা সোজা এটা রাখেন। এই জন্যই রাখবো না। শুনেন, সোজা জীবন দিয়া লাইফ সাজাবেন না, তাইলে আপনি উপরে উঠতে পারবেন না। যে রাস্তাটা সোজা, এই রাস্তাটা সবাই সবসময় চলে। কঠিন লাগে। হ্যাঁ, ওই রাস্তাটায় সবাই চলে। এই রাস্তাটা একটু তেরা বেঁকা, ওই রাস্তাতে মানুষ কম যায়, ওইখানে গেলে আপনি উঠতে পারবেন। তেরা বেঁকা রাস্তায় গেলে জীবনে সাফল্য অর্জন করা যায়। হ্যাঁ, উষ্ণও বেশি খাইতে হয়। এবার একটু খেয়াল করে দেখেন রিস্ক জিনিসটা কি। মামুন বলেন রিস্ক কি? মামুন রিস্ক কি বলেন? জি স্যার। হ্যাঁ, ঝুঁকি তো বাংলা হয়ে গেল, এটা সকালের ক্লাস না, ইংরেজি ক্লাস। জি স্যার। হ্যাঁ, এটা ফিনান্সের ক্লাস। বলেন রিস্ক বলতে কি বোঝেন? স্যার কাকে বললেন, আমাকে নাকি কাকে? হ্যাঁ, আপনাকে বলেছি। স্যার কি বললেন স্যার, বুঝলাম না স্যার, নেট প্রবলেম করতেছে তো স্যার। রিস্ক বলতে কি বুঝেন বলেন? স্যার রিস্ক, স্যার রিস্ক বলতে, মামুনকে বলতে দেন। স্যার রিস্ক বলতে স্যার মূলত স্যার বুঝায় স্যার ব্যবসা করতে গেলে স্যার, জানে যে তার ব্যবসা করতে গেলে তারপর বলো মুস্তাকিম, বলো তুমি, বলো বলো। মিউট করো হুড। হ্যালো একটু মিউট করেন। হ্যাঁ, মামুন বলেন রিস্ক বলতে কি বুঝেন? হ্যালো। স্যার মুস্তাকিম না বলতে ছিল? হ্যাঁ না, আপনি বলেন, মুস্তাকিমের কথা বলি নাই, আপনাকে বলতে বলছি। স্যার রিস্ক, স্যার রিস্ক হলো স্যার মানে কোনো ব্যবসা করার জন্য স্যার যে স্যার মূলধনটা নিয়ে আমরা ব্যবসা শুরু করি হুম স্যার, ওইটা যখন স্যার আমার লাভ এবং লসের মাঝখানে যে দণ্ডমান থাকে ওইটাই মূলত রিস্ক।
বুঝি না, লাভ এবং লসের মাঝখানে যে দণ্ডায়মান থাকে, কি দণ্ডায়মান থাকে? স্যার মূলধনটা স্যার আমরা তো স্যার জানি না স্যার, এটা স্যার মূলত লাভ হবে নাকি লস হবে স্যার ব্যবসাটা করতে গেলে। ও, তার মানে আপনি বলতেছেন রিস্ক হচ্ছে আপনার মনে যে দুঃখটা আছে ওইটাই রিস্ক নাকি? ইয়েস স্যার। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, মুস্তাকিম বলেন কি বলতে চাইছিলেন? মুস্তাকিম, মুস্তাকিম, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায়। হ্যাঁ, মুস্তাকিম স্যার বলেন। এখন আর মুস্তাকিম বলবে না। হ্যালো, আচ্ছা খেয়াল করে দেখেন, পূজা বলেন, আপনার তো ফাইন্যান্স ছিল ইন্টারমিডিয়েটে, বলেন। স্যার প্রকৃত ফলাফল থেকে প্রত্যাশিত ফলাফলের মধ্যে যে পার্থক্য বা বিচ্যুতি ওটাকে ঝুঁকি বলা হয়। ফ্যান্টাস্টিক, একদম এক্সাক্ট অ্যান্সার। প্রকৃত ফলাফল থেকে প্রত্যাশিত ফলাফলের মধ্যে যে পার্থক্য, এটাই হচ্ছে রিস্ক। খেয়াল করে দেখেন, এই যে সামনের একটা ডেট আসতেছে না, সামনের বছর, এটা কি ডেট বলা হয়? ফেব্রুয়ারি মাসে 14 তারিখ একটা ডেট আছে না, যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে তে এখন উত্তম দেব বাইক কিনছে ভ্যালেন্টাইন্স ডে তে। হ্যাঁ, এখন উত্তম দেব যখন বাইক নিয়ে আসছে তখন কেউ তার কাছে লিফট চাইছে। উত্তম দেব সুন্দর স্টাইলে বাইক থামাইছে, বাইক থামায় তাকে লিফট দিছে। এই ইউনিভার্সিটি এরিয়া থেকে বাইক থামায় যখন লিফট দিল, বাপ্পি চত্বরের মোড় থেকে লিফট উঠলো, মন্ডলপাড়া ব্রিজের সামনে আসার পর পিছনে তার সেই সুন্দরী রমণী হাততালি দিয়ে বলল, এই থাম না, আমাকে নামতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, তার মানে যেটা উত্তম ভাবছে আর যেটা রিয়েলি হয়েছে, দুইটার মধ্যে যেটা পার্থক্য, আমি সেটা কি রিস্ক বলতেছি। কথা কি বোঝা যাচ্ছে? এটাকে আমরা ফাইন্যান্সের ভাষায় বলি। তাহলে স্যার আমারটা কি হয় নাই? না, আপনারটা আংশিক হয়েছে, হয় নাই বলতে কোনো শব্দ নাই, সব হয়েছে। হ্যাঁ, ওটা একটু বেটার বেস্ট অ্যান্সার হয়েছে, আপনারটা বেটার অ্যান্সার ছিল। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ স্যার। খেয়াল করে দেখেন, রিস্ককে আমরা বলতেছি ইট ইজ বেসিক্যালি দ্য ডিফারেন্স বিটুইন দ্য এক্সপেক্টেড এন্ড দ্য রিয়েল আউটকাম। কথা কি বোঝা যাচ্ছে? জি জি স্যার। স্যার। ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য এক্সপেক্টেড এন্ড রিয়েল আউটকাম। কথা কি বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, যেমন মামুন আমাকে একটা কথা বলছিল, আমার কি লাভ হয় না লস হয়, এটাই হচ্ছে এই লাভ হয় না লস হয়, এটার যে দুশ্চিন্তা, এটাই আসলে রিস্ক। কথা কি বোঝা যাচ্ছে? এই যে দুশ্চিন্তাটা হচ্ছে, খেয়াল করেন, আপনার এক্সপেকটেশন ছিল আপনার লাভ হবে 50,000 টাকা, কিন্তু আপনার লাভ হয়েছে 30,000 টাকা। তার মানে এটা কি রিস্ক না রিস্ক না? রিস্ক। এটা রিস্ক। এখন আপনার লাভ হওয়ার জন্য এক্সপেকটেশন ছিল 50,000, আপনার লাভ হয়েছে 70,000, এটা কি রিস্ক? হ্যাঁ স্যার, রিস্ক। এটা উত্তর হচ্ছে এটাও রিস্ক। এটাকে আমরা বলি পজিটিভ রিস্ক, ওইটাকে বলি নেগেটিভ। নেগেটিভ রিস্ক। কি বোঝা যাচ্ছে? জি এখন স্যার। আমরা কোনটা হইলে বেশি খুশি হই? পজিটিভ হইলে বেশি খুশি হই না নেগেটিভ হইলে বেশি খুশি হই? পজিটিভ হলে। পজিটিভ হলে বেশি খুশি হই। যেমন ধরেন, আমাদের সময় আমি যখন স্টুডেন্টে পড়তাম তখন আমাদের সাথে একটা ইন্টারন্যাশনাল মডেল পড়তো, ইমি নাম। আপনার নাম শুনছেন ইমি? ইমির নাম শুনেন নাই? বাংলাদেশের এখন তো বেশ কয়েক, নুসরাত ফারিয়া ইন্টারন্যাশনাল মডেল, কিন্তু আমরা যখন পড়তাম তখন ইমি ছিল বাংলাদেশে একমাত্র ইন্টারন্যাশনাল মডেল। সে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে পড়তো। সে ইউনিভার্সিটিতে বোরকা পরে আসতো। হ্যাঁ, সে ইউনিভার্সিটিতে বোরকা পরে আসতো। একদিন আমরা ফটোকপির দোকানে ফটোকপি করতেছি, সে আমাদের সামনেই আসছে, আইসা আমাদের সাথে কোনো একটা ব্যাপারে সে কথা বললো। তখন একজন বলতেছে, ওকে চিনোস? আমি বললাম না, ওকে তো চিনি না। বলতেছে ও ইমি। আমি বললাম ইমি কে? ইমিকে? তখন সে আমাকে বললো যে ইমি হচ্ছে এরকম এরকম প্রোফাইল। এই ঘটনাটা আমার সাথে নর্থ সাউথেও হয়েছে। নর্থ সাউথে আমাদের সাথে কোর্স করতো একটা মেয়ে ছিল, সে আমাদের ডিপার্টমেন্টে এমবিএ করতো আমাদের সাথে। ওর নাম ছিল মুনমুন। মুনমুনকে কি আপনারা চিনেন? লাক্স চ্যানেলে সুপারস্টার ছিল, আমার আমির উপস্থাপক। হ্যাঁ, ওর সাথে ও আমার ফ্রেন্ড, ওকে পরিচয় করে দিতেছে যে ওর সাথে পরিচয় ও হচ্ছে মুনমুন। আমি বলি আচ্ছা আলহামদুলিল্লাহ, উনি মুনমুন। সালাম দিলাম। বলতেছে ওনাকে চিনোস না? আমি বলি না, আমি তো ওনাকে চিনি না। বলে উনি আমার আমের উপস্থাপক। তখন আমি বললাম যে আমার আমি কি? বলছে লাক্স চ্যানেলে সুপারস্টারের নাম শুনছেন? আমি বলি হ্যাঁ, ওইটার নাম শুনছি। তখন বললো যে উনি ওইটার উপস্থাপক, আর সরি ওইটার উনি কি বলে রানার আপ না কি যেন, সেকেন্ড না থার্ড পজিশনে ছিল, যাই হোক সেকেন্ড অথবা থার্ড পজিশনে ছিল। খেয়াল করে দেখেন, নর্থ সাউথে আপনি গিয়েছেন হয়তো একটা সুন্দর মেয়ে দেখতে, কিন্তু দেখে আসছেন মুনমুনকে, এটাকে আমরা বললাম পজিটিভ রিস্ক। কথা কি বোঝা যাচ্ছে?
আবার উত্তম দেবের যে বেলায় যেটা হয়েছে সেটাকে আমরা বলতেছি নেগেটিভ রিস্ক। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। এবার একটু খেয়াল করে দেখেন, আপনাদের বইয়ে এই কথাটা আছে হচ্ছে পেজ নাম্বার 330 কততে আছে, 307 এ দেখেন তো পাইছেন কিনা। জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার একটু খেয়াল করেন তো ফাইন্যান্সে এটা কিভাবে জড়িত। এই রিস্ক যে আমরা পড়বো ফাইন্যান্সের জন্য আমি কেন করব, খেয়াল করে দেখেন, এক লোক আপনার কাছ থেকে টাকা নিছে, ঠিক না? টাকা নেওয়ার জি সময় স্যার। বললো যে 10% রিটার্ন দিবে, আরেক লোক আইসা বলতেছে ভাই আমি আপনাকে 12% রিটার্ন দিব, আপনি কাকে টাকা দিবেন? 12%। ফ্যান্টাস্টিক। মজার ব্যাপার হচ্ছে যে 12% রিটার্ন দিবে সে আপনাকে রিটার্ন তো দিবেই না, আপনার প্রিন্সিপাল সহ গায়েব করে দিবে। কথা কি বোঝা যাচ্ছে? তার যদি নিয়ত থাকে সে আপনার টাকা ফেরত দিবে না, তার জন্য 12% কি 15% কি, কথা কি বোঝা যাচ্ছে? জি ইয়েস স্যার। স্যার। তার জন্য 12% কি 15% কি, খেয়াল করে দেখেন। খেয়াল করে এইটাকে আমরা বলি রিস্ক, যে যখন আপনি যেটা আশা করতেছেন বা যেটা এক্সপেক্ট করতেছেন রিয়েল আউটকাম যদি তার চাইতে ডিফারেন্ট হয় তাহলে আমরা সেটাকে রিস্ক বলি। এখন রিস্ক যখন আমরা পড়তে যাই তখন একটা শব্দ আমার সাথে চলে আসে, সেটা হচ্ছে প্রবাবিলিটি। সেটা আমরা কি বলি? প্রবাবিলিটি। ফ্যান্টাস্টিক। আপনারা কি স্ট্যাটিস্টিক্স কোর্স করেছেন কখনো? না স্যার। আচ্ছা, সাধারণত আমি গত কয়েক সেমিস্টার এখানে স্ট্যাটিস্টিক্স পড়াইছি। স্ট্যাটিস্টিক্স একটা চ্যাপ্টার আছে প্রবাবিলিটি, এটা বিজনেস ম্যাথমেটিক্সে অনেকে করায়। খেয়াল করে দেখেন প্রবাবিলিটি শব্দটার অর্থ হচ্ছে কোনো একটা জিনিস হওয়ার চান্স কত অথবা না হওয়ার চান্স কত। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। কোনো একটা জিনিস হওয়ার চান্স কত অথবা না হওয়ার চান্স কত। আপনারা সবাই 5 টাকার কয়েন দেখছেন জি স্যার। বা 1 টাকার কয়েন? জি স্যার। সামিরা হাবিব, সিমরান হাবিব, সিমরান, 5 টাকার যে কয়েনটা থাকে এটার একদিকে দুই দিকে কি কি থাকে বলতে পারবেন? এক সাইডে শাপলা এক সাইডে শাপলা থাকে, আরেক সাইডে কি থাকে? ওকে বলতে না নাই স্যার। আরেক সাইডে মনে নাই। স্যার দুটো ছোট ছেলে বা ছোট রগদার হয়। আপনি জি বলেন। স্যার। হ্যাঁ বলেন, 5 টাকার কয়েনের দুই দিকে কি কি থাকে? একটা পিসে থাকে, ফার্স্ট পিসে থাকে হলো কাপ্পা, আর আরেকটা পার্টে থাকে যমুনা সেতু। ওকে ফাইন। এবার আকিব আমাকে বলেন 1 টাকা কয়েনের দুই দিকে কি থাকে? অনেক কঠিন কোশ্চেন করছি, যে লজ্জা পাইতেছে ওরে বাবা রে বাবা। বলেন, কোনো কারণ ছাড়া বলি নাই। হ্যাঁ স্যার 1 টাকার আনমিউট কয়েনে করেন। এক পাশে স্যার ই বলেন। থাকে, বঙ্গবন্ধুর ছবি থাকে। শাপলা এক পাশে না, আরেক পাশে হচ্ছে এখন থাকে। আগে মন্দিরের তো ছবি থাকে, তিনটা মানুষ কেমন কি কোন ধরনের মানুষ ছিল? আস্তে আস্তে এক পাশে একজন বলো ভাই, পরিবার, এক একজন পাশে বলো, শাপলা। কথা শোনা যায় না ভাই। আর বঙ্গবন্ধু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, খেয়াল করে দেখেন, এখন আপনি যদি একটা টস করেন, এই টসে এই দুইটার বাইরে কি আর অন্য কিছু উঠতে পারে? না স্যার। আচ্ছা, এবার একটু একটু আবার খেয়াল বলবেন স্যার, আমি স্যার শুনি নাই স্যার। আপনি যদি একটা তার toss পারে। করেন, আপনি যদি একটা টস করেন এই দুইটার বাইরে আর শাপলা অথবা মানুষের বাইরে কি অন্য কিছু উঠতে পারে? না স্যার। পারে। আচ্ছা, আমরা নোয়াখালীর কনসেপ্ট বাদ দিই। হ্যাঁ, আমরা নোয়াখালীর কনসেপ্ট স্বাভাবিক নিয়মে ধরি। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, এই দুইটা জিনিসকে যদি আমি যোগ করি, যে শাপলা হওয়ার চান্স কত আর মানুষ হওয়ার চান্স কত, দুইটা প্রবাবিলিটি যোগ করলে হয় 100%। কত পার্সেন্ট হয়? 100%। আচ্ছা, 100% কে ডেসিমেলে নিতে হইলে আমরা 100 দিয়ে ভাগ করি। পার্সেন্টকে ডেসিমেলে নিতে হইলে কত দিয়ে ভাগ করি? 100 দিয়ে। আচ্ছা, এবার 100% কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 1.00। ঠিক না? 1.00 হয় না? 100 কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে 1.00 হয়। তাহলে স্বাভাবিকভাবে আমি ধরে নিই, আমি যখন একটা টস করি তখন শাপলা হওয়ার চান্স হচ্ছে 50%, মানুষ হওয়ার চান্স হচ্ছে 50%। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? তার মানে শাপলা হওয়ার চান্স হচ্ছে 0.5 যদি ডেসিমেলে নেই, মানুষ হওয়ার চান্স কত? 0.5 ডেসিমেলে নেওয়ার পর। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, খেয়াল করেন, এবার একটু খেয়াল করে দেখেন, ঠিক একই ভাবে আমি যদি বলি আজকে বৃষ্টি হওয়ার চান্স কত, তাহলে বৃষ্টি হওয়ার চান্স হচ্ছে
ইয়েস হচ্ছে 50%, নো হচ্ছে 50%, তাহলে দুইটা মিলা কত পার্সেন্ট হলো? 100%। 100%, এখন যদি বলি বৃষ্টি হওয়ার চান্স 60%, না হওয়ার চান্স কত পার্সেন্ট হবে? 40%। 40%, ফ্যান্টাস্টিক। এখন যদি বলি না হওয়ার চান্স 80%, হওয়ার চান্স কত পার্সেন্ট? 20%। 20%, এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ফ্যান্টাস্টিক। দেখেন আপনি বইয়ের আসলে কতটুকু স্যার 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 বলেন 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 কোনটা? 100% বললেন বা বললাম যে আমি যদি বলি দুইটা প্রবাবিলিটির যোগফল হচ্ছে 100%, আমি যদি একটা শাপলা পয়েন্ট টস করি সেটা শাপলা হওয়ার চান্স 50%, মানুষ হওয়ার চান্স 50%, তাহলে দুইটা মিলে হয় 100%। 100% এই পার্সেন্টটাকে যদি আমি ডেসিমেলে নেই তাহলে রেজাল্ট আসবে 1, তার মানে শাপলা হওয়ার চান্স হচ্ছে 0.5, মানুষ হওয়ার চান্স হচ্ছে 0.5। আমি যদি বলি আচ্ছা বৃষ্টি হওয়ার চান্স কতটুকু, তাহলে বৃষ্টি হওয়ার চান্স ফেয়ারলি যদি ধরি, হওয়ার চান্স যদি 50% হয়, না হওয়ার চান্স হচ্ছে 50%, তাহলে দুটো মিলে 100%। তাহলে যদি হওয়ার চান্স 60% হয় তাহলে না হওয়ার চান্স হচ্ছে 40%। বৃষ্টি না হওয়ার চান্স যদি 80% হয় তাহলে হওয়ার চান্স হচ্ছে 20%। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা দেখেন তো এই কথাগুলি আপনাদের বইয়ে পেজ 307 এবং 308 এ বলা আছে, পাইছেন? জি স্যার। জি স্যার। এখন ফাইন্যান্সে যখন আমরা অঙ্ক করতে যাব তখন আমাদের এই প্রবাবিলিটির একটা কনসেপ্ট দরকার হবে। কথা কি বোঝা যাচ্ছে? তার জি, স্যার। মানে আমি যখন একটা ইনভেস্টমেন্ট করতে যাব সেই ইনভেস্টমেন্টে আমার লাভ হওয়ার প্রবাবিলিটি কত বা চান্স কত, অথবা লস হওয়ার প্রবাবিলিটি কত বা চান্স কত, সেই জিনিসটা আমাকে বের করতে হবে, ঠিক না? ইয়েস স্যার। আচ্ছা ফ্যান্টাস্টিক। এবার একটু খেয়াল করে দেখেন, তারা এরকম নিচে এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়েছে, আপনাদের পরীক্ষায় এরকম টাইপের প্রবলেম থাকবে, বুঝতে পারলাম? আচ্ছা সেখানে তারা তিনটা সিচুয়েশন বলছে। কয়টা সিচুয়েশন বলছে? 3টা। সিচুয়েশনগুলির নাম কি একটু বলতে পারবেন? বুম, নরমাল, রিসেশন। নরমাল, আর একটা হচ্ছে রিসেশন, একটা হচ্ছে বুম। ইকোনমি, এটা হচ্ছে ইকোনমির তিনটা সিচুয়েশন। বুম সিচুয়েশন হচ্ছে ইকোনমির খুব ভালো সিচুয়েশন, ইকোনমির কন্ডিশন খুব ভালো, হ্যাঁ, ইনফ্লেশন অপেক্ষাকৃত কম, প্রোডাকশন লেভেল খুবই ভালো, কোনো সমস্যা নাই। নরমাল হচ্ছে স্বাভাবিক সিচুয়েশন। রিসেশন হচ্ছে ইকোনমির খারাপ বা ডাউনওয়ার্ড সিচুয়েশন, যেখানে ইনফ্লেশন অনেক হাই, আনএমপ্লয়মেন্ট প্রবলেম অনেক হাই, ইন্টারেস্ট রেট অনেক বেশি, সব দিকে ইকোনমির একটা খারাপ সিচুয়েশন। তাহলে তারা বলতেছে বুম হওয়ার চান্স হচ্ছে 20%, নরমাল হওয়ার চান্স হচ্ছে 50%, রিসেশন হওয়ার চান্স হচ্ছে 30%। তাহলে তিনটা মিলে আমার যোগফল কত হইছে? 1%। 100%। নো 1% না, এটা হচ্ছে 100%। এই যে 0.20, এটা হচ্ছে 0.20, এটাকে পার্সেন্টেজে নিলে আসে 20%। কারণ আমি যখন ডেসিমেল থেকে পার্সেন্টে নিব তখন 100 দিয়ে গুণ করব, পার্সেন্ট থেকে যখন ডেসিমেলে আসবো তখন 100 দিয়ে ভাগ করব। এটা কি পার্সেন্টেজ ফর্মে দেওয়া আছে না ডেসিমেল ফরম্যাটে দেওয়া আছে? পার্সেন্টেজ ফর নো, এটা কি ডেসিমাল। পার্সেন্টেজ ফর্ম? এটা 0.20, হ্যাঁ ডেসিমেল ফরম্যাটে দেওয়া আছে। তাহলে এই 0.2 কে যদি আমি পার্সেন্টেজ ফরম্যাটে নিতে হয় তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করলে সেই রেজাল্ট হবে 20%। নরমাল সিচুয়েশনে সেই চান্সটা হচ্ছে 0.50, তার মানে এটাকে যদি আমি পার্সেন্টেজে নেই সেটা হবে 50%। রিসেশন মোড হচ্ছে 30.30, এটাকে যদি পার্সেন্টেজ মোডে নেই তাহলে এটা আমার চান্স হচ্ছে 30%। খেয়াল করেন, আপনাকে যদি পরীক্ষার হলে পার্সেন্টেজ ফরম্যাট দেওয়া থাকে আপনাকে ডেসিমেল ফরম্যাটে কনভার্ট করে নিতে হবে, আর ডেসিমেল ফরম্যাটে যদি দেওয়া থাকে তাহলে আপনাকে আর কোনো কিছু কনভার্ট করে নিতে হবে না। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। স্যার তার মানে- রিসেশন আরেকবার বলবেন? রিসেশন হচ্ছে ইকোনমির একটা ডাউনওয়ার্ড সিচুয়েশন বা ব্যাড সিচুয়েশন, পুয়ার সিচুয়েশন, যখন আনএমপ্লয়মেন্ট লেভেলটা অনেক বেশি, প্রোডাকশন লেভেলটা কম। পরীক্ষার হলে আমি আপনাকে ডেসিমেল দিয়ে দিব, সেটার চান্স খুব কম। আমি আপনাকে পার্সেন্টেজ ফরম্যাটে দিয়ে দিব, আপনাকে 100 দিয়ে ডিভাইড করে সেটাকে ডেসিমেল ফরম্যাটে এনে নিতে হবে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। ওকে, এবার একটু খেয়াল করে দেখেন, দুইটা কোম্পানির কথা তারা বলছে, একটা হচ্ছে মার্টিন প্রোডাক্টস আর একটা হচ্ছে ইউএস ইলেকট্রিক, পাইছেন? দুইটা স্যার। কোম্পানির কথা বলছে, একটা হচ্ছে মার্টিন প্রোডাক্টস আর একটা হচ্ছে ইউএস ইলেকট্রিক। দুইটা কোম্পানিরই, হ্যাঁ ইউএস ইলেকট্রিক।
আচ্ছা, দুইটা কোম্পানিরই তিনটা ডিফারেন্ট সিচুয়েশনের জন্য রিটার্ন কি হবে তারা বলে দিছে। পাওয়া গেছে? পাওয়া গিয়েছে? ইয়েস স্যার। খেয়াল করেন, আমি একটা একটা করে কনসিডার করব, একটা করব আর একটা আপনারাই করবেন। দেখেন, মার্টিন প্রোডাক্টস এর জন্য কনসিডার করেন। মার্টিন প্রোডাক্টস এর বুম সিচুয়েশনের রিটার্ন হচ্ছে 110%, নরমাল সিচুয়েশনের রিটার্ন হচ্ছে 22%, রিসেশনের রিটার্ন হচ্ছে 60%। পাওয়া গিয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে জি একটু স্যার, জি বলেন স্যার। তো ইউএস স্যার, ইলেকট্রিকের বুম কোথায় স্যার? সিচুয়েশনের একটু আবার রিটার্ন। বলুন স্যার। বললাম মার্টিন প্রোডাক্টস এর বুম সিচুয়েশনের রিটার্ন হচ্ছে 110%, নরমাল সিচুয়েশনের রিটার্ন হচ্ছে 22%, রিসেশনের রিটার্ন হচ্ছে -60%। জি স্যার। আচ্ছা, এবার ইউএস ইলেকট্রিকের বুম সিচুয়েশনের রিটার্ন কত? 20%, 20%, নরমাল সিচুয়েশনের রিটার্ন কত? 16%, আর রিসেশনের রিটার্ন কত? 10%, -60%। কত? ইউএস ইলেকট্রিক, -60%। ইউএস ইলেকট্রিক। স্যার 10%। হ্যাঁ, আচ্ছা, একটু আজানটা শেষ হয়ে গেছে। স্যার আপনার স্ক্রিনটা স্যার শেয়ার হচ্ছে না কেন আমার ল্যাপটপে? স্ক্রিন সবাই কি দেখতে পাচ্ছেন না? জি স্যার, দেখা যায়। হ্যালো, দেখা যায়। সবাই কি জি স্যার। হ্যাঁ, দুই একজন যদি দেখতে না পারেন তাহলে আপনার নেটের সমস্যা। স্যার আপনি গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্টটা দেন নাই? কোনটা? মানে স্যার এই যে নেক্সট যে অ্যাসাইনমেন্টটা 16 তারিখের আগে যেটা, ওটা এখনো দেন নাই? না, ওইটা এখনো দেইনি। আচ্ছা, খেয়াল করেন, আমরা প্রথমে মার্টিন ইলেকট্রিকের জন্য করব, ইউএস ইলেকট্রিকেরটা আপনারাই করতে পারবেন। কথা কি বুঝাতে পারলাম? হ্যালো, জি স্যার। প্রথমে আমরা মার্টিন প্রোডাক্টস এর জন্য করব, ইউএস ইলেকট্রিক আপনারাই করতে পারবেন। খেয়াল করেন, এখান থেকে আপনাকে কোশ্চেনটা এই যে এখানে যতটুকু দেওয়া আছে পরীক্ষার হলে এতটুকু ইনফরমেশন দেওয়া থাকবে। কথা কি বোঝা যাচ্ছে? এতটুকু ইনফরমেশন দেওয়া থাকবে, তার উপর বেস করে আপনাকে বাকি কাজগুলি করতে হবে। আচ্ছা, সেখান থেকে প্রথমেই আমি আপনাকে বলবো এক্সপেক্টেড রিটার্ন বের করতে। মার্টিন ইলেকট্রিক এবং ইউএস ইলেকট্রিক, সরি, মার্টিন প্রোডাক্ট এবং ইউএস ইলেকট্রিকের জন্য এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলবো। কি বের করতে বলবো? এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড রিটার্ন বের করার ফর্মুলাটা হচ্ছে, এই যে প্রবাবিলিটি গুলি, এদেরকে আমরা বলি প্রবাবিলিটি। কি বলি? প্রবাবিলিটি। প্রবাবিলিটি। এই প্রথমটা বুমটাকে আমরা বলি প্রবাবিলিটি 1, তারপরে হচ্ছে প্রবাবিলিটি 2, তারপরে হচ্ছে প্রবাবিলিটি 3, এভাবে যত নিচে নামতে থাকবে আস্তে আস্তে প্রবাবিলিটি 4, প্রবাবিলিটি 5, এরকম আই পর্যন্ত যায়। কত পর্যন্ত যায়? আই পয়েন্ট। আই তখন আমরা বলি প্রবাবিলিটি আই। তার মানে বুম যদি প্রবাবিলিটি 1 হয়, নরমাল হবে প্রবাবিলিটি 2, রিসেশন হবে প্রবাবিলিটি 3, এভাবে যেতে যেতে প্রবাবিলিটি আই হবে। তখন আমরা সংক্ষেপে এদেরকে বলি সাম অফ পিআর আই। তার মানে পিআর 1 ইনটু পিআর 2 ইনটু পিআর 3 ইনটু পিআর 4। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। PR1 প্লাস PR2 প্লাস PR, সাম অফ PRI মানে
প্রত্যেকটার যোগফল, ঠিক আছে? জি জি। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, রিটার্নকে আমরা বলি xi দিয়ে প্রকাশ করি। রিটার্নকে আমরা কি দিয়ে প্রকাশ করি? xi হ্যাঁ, xi y না, xi i কি? i। এই xi টা হচ্ছে, খেয়াল করেন, প্রথম বুমের জন্য আমি যে রিটার্নটা পাইছি সেটা হচ্ছে x1, সেটা কি? x1। হ্যাঁ, দ্বিতীয়টার জন্য হচ্ছে x2, তৃতীয়টার জন্য হচ্ছে x3, চতুর্থটার জন্য হচ্ছে x4। এভাবে যেতে যেতে আমরা i বা n আপনি যেভাবেই ধরেন, একদম শেষ পর্যন্ত ধরলে আমরা বলি যে xn বা xi, যেভাবেই বলেন। কথা কি বোঝা যাচ্ছে? স্যার আরেকবার বলেন। জি স্যার। এই রিটার্নটাকে আমরা x দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? x দিয়ে। হ্যাঁ, তাহলে প্রথম বছরের জন্য বা প্রথম যেটা আসছে সেটা হচ্ছে x1, পরেরটার জন্য x2, তারপরেরটার জন্য x3, এভাবে xi অথবা xn আপনি যত পর্যন্ত কনভার্ট করতে চান। কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইখানে কত পর্যন্ত আছে? 3টা সিচুয়েশন আছে। কয়টা সিচুয়েশন আছে? 3টা। তাহলে আমি কত পর্যন্ত যাব? 3 পর্যন্ত। 3 পর্যন্ত যাব। যদি 10 থাকতো তাহলে আমি 10 পর্যন্ত 10 যেতাম। পর্যন্ত। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, কি লিখছে দেখি কোন। আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে না? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে তো। জি স্যার, যারা শোনা যাচ্ছে। কথা শুনতে পাবে না তারা তো কোনো ভয়েস রেকর্ড দেখতে হবে, কিছু করার নেই। তাদের নেট প্রবলেম। বুঝলাম না, আপনার মানে ওয়াইফাই যাদের বাসায় আছে সমস্যা হওয়ার তো কথা না, তারপরে এখন মোবাইল ডেটা তো কত ভালো সার্ভিস দেয়। স্যার ওয়াইফাই স্যার বেশি প্রবলেম হয় স্যার, এই যে আমার ওয়াইফাই তাহলে ডেটা চালান, মোবাইল প্রবলেম করতেছে। মোবাইল ডেটা চালান। আমি তো ওয়াইফাই চালাচ্ছি, আমার এখানে তো সমস্যা তেমন একটা হয় না। আচ্ছা, খেয়াল করে দেখেন, এরপরে আমার ফর্মুলাটা হচ্ছে, যখন আমি এক্সপেক্টেড রিটার্ন বের করব তখন আমার ফর্মুলা হচ্ছে সাম অফ পিআরআই ইনটু এক্সআই। তার মানে প্রথম বছরের প্রবাবিলিটি বা প্রথম সিচুয়েশনের প্রবাবিলিটি মাল্টিপ্লাই উইথ প্রথম সিচুয়েশনের রিটার্ন, যোগ দ্বিতীয় সিচুয়েশনের প্রবাবিলিটি মাল্টিপ্লাই উইথ দ্বিতীয় সিচুয়েশনের রিটার্ন, যোগ তৃতীয় সিচুয়েশনের প্রবাবিলিটি মাল্টিপ্লাই উইথ তৃতীয় সিচুয়েশনের রিটার্ন। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আমি আবার বললাম যে ফর্মুলাটা হচ্ছে সাম অফ পিআরআই ইনটু এক্সআই। সাম অফ পিআরআই কি ছিল? প্রবাবিলিটি 1 যোগ প্রবাবিলিটি 2 যোগ প্রবাবিলিটি 3। সাম অফ এক্সআই কি ছিল? x1 যোগ x2 যোগ x3 এভাবে xi পর্যন্ত। তাহলে সাম অফ পিআরআই ইনটু এক্সআই কথার অর্থ হচ্ছে PR1 ইনটু x1 যোগ PR2 ইনটু x2 যোগ PR3 ইনটু x3। এভাবে আমার যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে আমার মার্টিন প্রোডাক্টসের জন্য এক্সপেক্টেড রিটার্ন। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? স্যার আমি ক্লিয়ার না, আমি একটু বুঝাই দিবেন আবার। ক্লিয়ার বুঝি নাই। আচ্ছা, আসেন সামনে আসেন। হ্যাঁ, খেয়াল করেন, প্রথম সিচুয়েশনের জন্য বইটা খেয়াল করেন, পেজ স্যার আমার একটা কথা ছিল স্যার। বলেন বলেন। স্যার স্যার আমি স্যার জানাজা যেতে, স্যার আমার প্রেজেন্ট একটু দিয়ে দিয়েন। ওকে ওকে ওকে, চলে যান চলে যান। আচ্ছা ওকে স্যার, আসসালামু আলাইকুম। নাম্বার কত ওকে, স্যার? আচ্ছা, পেজ নাম্বার পেজ কত? 309। পাইছেন? জি স্যার। আচ্ছা, খেয়াল করে দেখেন, আমি বলছি যে PR1 ইনটু x1 যোগ PR2 ইনটু x2 যোগ PR3 ইনটু x3। এবার বলেন PR1 কত ছিল? 0.2 0.2। তার মানে কত পার্সেন্ট এটা? 20%। 20%। 20%। 20%। 20%। আর x1 কত ছিল? 110%। 110। এবার 110 মাল্টিপ্লাই উইথ 0.2 কত আসে? 22%। 22%। পাইছেন প্রথমটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আসেন PR2 কত? 8.5। 0.5। 0.5। আচ্ছা, এবার আসেন x2 কত? 22%। 22%। তাহলে PR2 মাল্টিপ্লাই উইথ x2 কত আসে? 11%। 11%। আসছে 11%। জি স্যার। জি স্যার। সবাই কি বুঝছেন? জি স্যার। ওকে, এবার আসেন PR3 কত? 3%। 3%। 3%।
0.3 পয়েন্ট 30% 30%, কত আসবে? 30%। x3 কত? -60, দুইটা গুণ দিলে কত আসে? -18, -15। তাইলে এই প্রত্যেকটা ভ্যালু হচ্ছে PR1 into x1, PR2 into x2, PR3 into x3, ঠিক না? 3। জি স্যার। জি স্যার। জি তাহলে আমার ফর্মুলা ছিল কি এক্সপেক্টেড রিটার্ন, যেটাকে আমরা x বার দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? x এর উপর একটা X bar। x বার। এই x বারের ফর্মুলা বা এক্সপেক্টেড রিটার্নের ফর্মুলা ছিল সাম অফ PRI ইনটু xi। সাম অফ, প্রথমে সামেশন সাইন হবে, তারপর PRI ইনটু xi। এই সাম অফ PRI ইনটু xi কথাটার মিনিং হচ্ছে PR1 ইনটু x1 প্লাস PR2 ইনটু x2 প্লাস PR3 ইনটু x3, এভাবে যত দূর পর্যন্ত যেতে পারে PRN ইনটু xn। এখানে কত পর্যন্ত যেতে পারছে? 3 পর্যন্ত। 3। তাহলে এই তিনটার যোগফলই হবে আমার এক্সপেক্টেড রিটার্ন। কত আসছে? 15। 3%। 15%। 15%। এটা কার জন্য? মার্টিন স্যার এটা প্রোডাক্টস। মার্টিন। ইউএস ইলেকট্রিকেরটা কি আপনারা করতে পারবেন? জি স্যার। জি স্যার। করেন তো। সবাই করেন এই টাইপের অঙ্ক। এটা কিন্তু একদম এলিমেন্টারি, এটার উপরেই সামনে আরো অ্যাডভান্স লেভেলের অঙ্ক আসবে। ও জি স্যার। হয়েছে? জি স্যার। এবার দেখেন দুইটাই 15% আসছে, ঠিক না? জি স্যার। দুইটাই 15% আসছে। আচ্ছা, রিটার্নের ক্ষেত্রে কোনটা বেশি, মানে বেশি হইলে ভালো না কম হইলে ভালো? দুইটা প্রজেক্ট আর আছে, বেশি হলে দুইটা ভালো। প্রজেক্টে কোন প্রজেক্টটা আপনার জন্য ভালো? যেটা রিটার্ন বেশি সেটা ভালো, না যেটা রিটার্ন কম সেটা ভালো? যেটা রিটার্ন বেশি। যেটা রিটার্ন বেশি সেটা। সেটা এখন হলো এখানে মনে করেন একটা মার্টিন প্রোডাক্টস এর রিটার্ন আসছে 15%, ইউএস ইলেকট্রিক এর রিটার্ন আসছে 20%। আপনার জন্য কোনটা বেটার? ইউএস ইলেকট্রিক। কথা কি 20% বোঝা যেটা। যাচ্ছে? কিন্তু জি স্যার। যেহেতু এখানে দুইটার রিটার্নই সেম, তো দুইটাই আমার জন্য ইকুইভ্যালেন্ট। কথা কি বোঝা যাচ্ছে? স্যার Yes, কি sir. বললেন? কি মানে বললেন আগে? দুইটার রিটার্ন যেহেতু আমার এখানে সেম, সো দুইটাই আমার জন্য সমান। কেউই যে বেশি ভালো বা বেশি খারাপ এরকম না। কিন্তু দুইটা যদি ডিফারেন্ট হইতো, তাহলে যেটার রিটার্ন বেশি সেটাই আমার জন্য বেশি প্রেফারেবল। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এই রিটার্নটাকে আমরা বলি এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড রিটার্ন কথাটার অর্থ হচ্ছে দ্য রিটার্ন ইউ আর এক্সপেক্টিং ফ্রম এ গিভেন ইনভেস্টমেন্ট। কোন একটা গিভেন ইনভেস্টমেন্ট থেকে আপনি যে রিটার্নটা এক্সপেক্ট করতেছেন, সেই রিটার্নটাকে আমরা এক্সপেক্টেড রিটার্ন বলি। এই রিটার্নটা এখনো আপনার পকেটে ঢুকে নাই, আপনি আশা করতেছেন যে সামনে এই তিন ধরনের সিচুয়েশন হইতে পারে, এই তিন ধরনের সিচুয়েশনে আমার এরকম রিটার্ন আসতে পারে, অন এন এভারেজ আমার 15% রিটার্ন আসতে পারে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। এবার একটু খেয়াল করে দেখেন
এখন বছর শেষে যে রিটার্নটা আপনার পকেটে ঢুকবে সেই রিটার্নটা তো এর চাইতে ডিফারেন্ট হইতে পারে না? জি স্যার। কারণ বছর শেষে যে রিটার্নটা আপনার পকেটে ঢুকবে সেই রিটার্নটাকে আমরা বলি রিয়েলাইজড রিটার্ন। সেই রিটার্নটাকে আমরা কি বলি? রিয়েলাইজড। এই রিটার্নটাকে আমরা বলি রিয়েলাইজড রিটার্ন। কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, Yes, sir. এখন একটু খেয়াল করে দেখেন আপনার রিয়েল রিটার্ন এবং রিয়েলাইজড রিটার্ন দুইটার মধ্যে যেটা পার্থক্য সেটাকে আমরা রিস্ক বলি। সেটাকে আমরা কি বলি? রিস্ক বলি। এতটুকু পর্যন্ত কি কোন ক্লিয়ার? দুইটার মধ্যে পার্থক্য? রিয়েল স্যার একটু আবার বলুন। এক্সপেক্টেড রিটার্ন এবং রিয়েলাইজড রিটার্ন এই দুইটা রিটার্নের মধ্যে যেটা পার্থক্য বা ডিফারেন্স সেটাকে আমরা বলি কি? রিস্ক। সেটাকে আমরা কি বলি? রিস্ক। এবার একটু খেয়াল করে দেখেন পরীক্ষায় যখন এই ধরনের অঙ্ক থাকবে তখন কি আপনারা এরকম বড় টেবিল করে করবেন? এই টেবিল করতে গেলে তো সময় অনেক নষ্ট। খেয়াল করেন তখন আমরা এই ফর্মুলা ইউজ করব। তখন আমরা এরকম ফর্মুলা ইউজ করব। দেখা যাচ্ছে? স্যার আপনি একটা ম্যাথ করে স্যার দেখা দিলে এই যে ভালো হয়। খেয়াল করেন এইটাই তো ম্যাথ করে দেওয়া আছে তো খেয়াল করেন ওকে PR1 into R1 plus PR2 into R2 plus PR3 into R3 জাস্ট আপনি ভ্যালুগুলি বসাইছেন। এরকম যতটা থাকবে তত স্বাভাবিক 10টা থাকলে 10টা, 5টা থাকলে 5টা, 3টা থাকলে 3টা, 2টা থাকলে 2টা। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? Yes, sir. বলেন। PR1 into R1 এখানে R1 এর জায়গায় X1 দিলে হয় না? হ্যাঁ X1 দেন, আপনি যা ইচ্ছা রহিম, কুদ্দুস, আবুল, বাবুল, মফিজ যা ইচ্ছা দেন। এটা তো আমরা একটা কিছু বসাইছে। আপনি বসাইছেন। যা আছে সবই দিতে পারো। হ্যাঁ কথা বোঝা গেছে? জি স্যার। এবার একটু খেয়াল করে দেখেন এই যে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বললাম না, এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দুই ধরনের হতে পারে। কয় ধরনের হতে পারে? দুই ধরনের। একটা হচ্ছে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, একটা হচ্ছে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। কথা কি বোঝা যাচ্ছে? একটা হচ্ছে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, একটা হচ্ছে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন ডিস্টিংক্ট ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর একটা হচ্ছে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ। Yes, sir. এখন আমি যদি আপনাকে বলি যে কার কয়টা করে মোবাইল আছে, বেশিরভাগই বলবে আমার একটা মোবাইল আছে, কেউ বলবে আমার দুইটা মোবাইল আছে, কেউ বলবে আমার তিনটা মোবাইল আছে, ঠিক না? জি স্যার। ঠিক না? আচ্ছা, এবার তিনটে স্যার কারো থাকবে না মনে হয়। আচ্ছা যাই হোক এরকম। আচ্ছা, এবার আমি যদি বলি কার কয়টা ব্যাগ আছে, কেউ বলবে আমার দুইটা আছে, কেউ বলবে তিনটা আছে, কেউ বলবে চারটা আছে, কেউ বলবে 10টা আছে, ঠিক না? আচ্ছা, আমি যদি বলি যে কারা কয় ভাই বোন, কেউ বলবে আমরা এক ভাই বোন, কেউ বলবে আমরা দুইজন, কেউ বলবে আমরা তিনজন, ঠিক না? আচ্ছা, এবার আমি যদি বলি কার হাইট কতটুকু, এবার দেখবেন কেউ বলবে 2 ফুট 3 ইঞ্চি, কেউ বলবে 2 ফুট 5 ইঞ্চি, কেউ বলবে 2 ফিট 5 ইঞ্চি 2 সুতা, ঠিক না? স্যার 2 ফিট স্যার মানুষ হয় স্যার। হয় তো স্যার 5 ফিট আছে তো, 5 ফিট মানুষ আছে মিনিমাম 5 ফিট। হ্যাঁ 5 ফিট 4.5 বাচ্চা স্যার। 4.5 ফিট পর্যন্ত মানুষ হয়। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন তার চেয়েও ভেরিয়েশন হবে। আমি যদি বলি কার বয়স কত, দেখবেন যে কত রকমের বয়স আসবে আপনি চিন্তাই করতে পারবেন না। এবার একটু খেয়াল করেন যখন আউটপুট গুলি প্লাগিং করে চলে, মানে একটার থেকে আরেকটা লাফায়া চলে, সেই প্রবাবিলিটি গুলিকে আমরা বলি ডিসক্রিট প্রবাবিলিটি। সেই ক্ষেত্রে গ্রাফটা হয় এরকম। কথা বোঝা যাচ্ছে? একটার থেকে আরেকটা মানে কি নির্দিষ্ট লিমিটের মধ্যে থাকতেছে এবং একটার থেকে আরেকটা লাফায়া যাওয়া যায়, ঠিক না? কিন্তু আমি যখন বয়সের কথা বলি তখন যে এটা কত দূর পর্যন্ত যাবে এটা বলা যাচ্ছে না। এদেরকে আমরা বলি কন্টিনিউয়াস প্রবাবিলিটি। এদেরকে আমরা কি বলি? কন্টিনিউয়াস প্রবাবিলিটি। খেয়াল করেন ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ডেফিনিশনটা কি বলছে? দ্য নাম্বার অফ পসিবল আউটকাম ইজ লিমিটেড অর ফিনিট। তার মানে যে আউটকাম গুলি আসবে সে আউটকাম গুলি হচ্ছে লিমিটেড। কার মোবাইল কয়টা আপনারা বলছেন যে 3টা খুব কমই আসবে, 5-6 জন ভাই বোন খুব কমই আসবে, 10 জন ভাই বোন মানে ব্যাগ আছে খুব কম আসবে। আমার মা স্যার তারা 5 ভাই 5 বোন। হ্যাঁ, আমরা আমার দাদারাও জানি, বাপ চাচারাও 12 জন না 11 জন। হ্যাঁ 12 জনই ছিল, একজন মারা গেছে। হ্যাঁ 10-20 জন। ওনাদেরকে নিয়ে সিনেমাও বানায় ফেলছে ওরা 11 জন।
আমি মাঝে মাঝে দুষ্টামি করে বলি আর কি। আচ্ছা এবার একটু স্যার খেয়াল আমার করেন। দাদারে বলছিলাম স্যার একটা ফুটবল টিম করতে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা খেয়াল করেন, কন্টিনিউয়াস প্রবাবিলিটি বলতেছে the number of possible outcome is unlimited or infinite। যখন নাম্বার অফ পসিবল আউটকামটা ইনফিনিট হয় আমরা তখন তাদেরকে বলি কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? স্যার এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এবার খেয়াল করেন, আমি দুই ধরনের রিটার্ন বলছি, একটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন আর একটা কি রিটার্ন বলছি? রিয়েল রিটার্ন। একটা বলছি এক্সপেক্টেড রিটার্ন আর একটা বলছি রিয়েলাইজড রিটার্ন। হ্যাঁ দুইটা রিটার্নের মধ্যে যেটা পার্থক্য সেটাকে আমরা বলছি রিস্ক। দুইটা রিটার্নের মধ্যে যেটা পার্থক্য সেটাকে আমরা কি বলছি? রিস্ক। ফ্যান্টাস্টিক। আচ্ছা এই রিস্ককে সাধারণত আমরা ভ্যারিয়েন্স দিয়ে প্রকাশ করি। রিস্ককে আমরা কি দিয়ে প্রকাশ করি? ভ্যারিয়েন্স না, এই রিস্কটাকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ডেভিয়েশন মানে পার্থক্য। ডেভিয়েশন মানে কি? পার্থক্য। স্ট্যান্ডার্ড মানে কি? একটা বেঞ্চমার্ক। ওই বেঞ্চমার্ক থেকে আপনার কতটুকু পার্থক্য সেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই স্ট্যান্ডার্ডটা হচ্ছে মিন। স্ট্যান্ডার্ডটা কি? মিন শব্দটার অর্থ হচ্ছে এভারেজ। মিন শব্দটার অর্থ কি? এভারেজ। এভারেজ আপনি বের করে আসছেন কোনটা? যে এক্সপেক্টেড রিটার্নটা বের করছেন সেটাকে বলা হয় কি? মিন রিটার্ন বা এভারেজ রিটার্ন। সেটাকে কি বলা হয়? মিন রিটার্ন। মিন রিটার্ন বা এভারেজ রিটার্ন। ফাইন্যান্সের ভাষায় আমরা বলি এক্সপেক্টেড রিটার্ন। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখেন, তাহলে স্ট্যান্ডার্ড MIN হবে? MEAN মিন। MEAN। আচ্ছা এবার একটু খেয়াল করেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি কি বলছি? দ্য ডেভিয়েশন ফ্রম দ্য স্ট্যান্ডার্ড অর ডেভিয়েশন ফ্রম দ্য মিন, ঠিক না? এখন আপনার স্ট্যান্ডার্ড কোনটা? যেটা আপনি এক্সপেক্টেড রিটার্ন বের করছেন সেটাই তো আপনার স্ট্যান্ডার্ড, জি স্যার। ঠিক না? তো আপনার রিয়েল রিটার্ন আপনার এক্সপেক্টেড রিটার্ন থেকে যতটুকু পার্থক্য হবে সেটাকে আমরা কি বলছি? আপনার রিয়েল রিটার্ন বা আপনার রিয়েলাইজড রিটার্ন যেটা আপনার এক্সপেকটেশন থেকে বা আপনার এক্সপেক্টেড রিটার্ন থেকে পার্থক্য হবে সেটাকে আমরা কি বলছি? রিস্ক। তাহলে বেসিক্যালি দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য মেজারমেন্ট অফ রিস্ক। কথা কি বোঝা গিয়েছে? দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য মেজারমেন্ট অফ রিস্ক। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। ফ্যান্টাস্টিক। আচ্ছা এবার আমরা দেখব যে ওই একই ইনফরমেশন থেকে আমরা তখন বের করেছিলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এখন বের করব তখন বের করেছিলাম এক্সপেক্টেড রিটার্ন, এখন বের করব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? তখন কি বের করেছিলাম? এক্সপেক্টেড রিটার্ন। তখন আমরা এক্সপেক্টেড রিটার্ন বের করেছিলাম, এখন বের করব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তাহলে আমরা এক্সপেক্টেড রিটার্ন বের করে ফেলেছি, এখন আমরা কি বের করব? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হলে প্রথম যে জিনিসটা বের করতে হয় সেই জিনিসটার নাম হচ্ছে ভ্যারিয়েন্স। সেই জিনিসটার নাম কি? ভ্যারিয়েন্স। আচ্ছা খেয়াল করে দেখেন, ভ্যারিয়েন্সের একটা ডেফিনেশন আপনাদের এখানে দেয়া আছে, পাইছেন? পাইছেন? আচ্ছা দেখেন তার উপরে দেওয়া আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা মানে ডেফিনেশন দেওয়া আছে। জি স্যার। আচ্ছা খেয়াল করে দেখেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে ভ্যারিয়েন্সের স্কয়ার রুট। তার মানে আমি যখন ভ্যারিয়েন্স বের করব সেই ভ্যারিয়েন্সের স্কয়ার রুটটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কথা বোঝা যাচ্ছে? আমি যখন ভ্যারিয়েন্স বের করব সেই ভ্যারিয়েন্সের স্কয়ার রুটটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আপনারা স্কয়ার রুট কি বুঝেন? স্কয়ার রুট কি সবাই বুঝেন? 4 এর স্কয়ার রুট বুঝি না স্যার। 4 এর স্কয়ার রুট কত হবে? 2। কিভাবে বের করছেন? রুট করে। আচ্ছা এবার আসেন ভ্যারিয়েন্স কিভাবে বের করবেন খেয়াল করেন। আপনাদের এখানে অনেকগুলি প্যারা দেওয়া আছে, মানে অনেকগুলি পয়েন্ট দেওয়া আছে, কিভাবে আপনি ভ্যারিয়েন্স বের করবেন খেয়াল করেন। ভ্যারিয়েন্স বের করতে হলে আপনার প্রথমেই যে 3টা জিনিস দরকার। কয়টা জিনিস দরকার?
তিনটা জিনিস। এক নাম্বার হচ্ছে প্রবাবিলিটি, এক নাম্বার কি প্রবাবিলিটি, দুই নাম্বার হচ্ছে যে রিয়েলাইজ রিটার্ন, দুই নাম্বার কি দরকার? রিয়েলাইজ রিটার্ন, আচ্ছা, তিন নাম্বার হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন, তিন নাম্বার কি দরকার? এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড রিটার্ন। খেয়াল করেন আপনি এক্সপেক্টেড রিটার্ন কিন্তু বের করে আসছেন, ঠিক না? মার্টিন স্যার। প্রোডাক্টস এবং ইউএস ইলেকট্রিক্স দুইটার জন্যই আপনি কি করছেন? এক্সপেক্টেড রিটার্ন বের করে আসছেন, ঠিক না? কত পার্সেন্ট করে বের করছিলেন মনে আছে? 15%। দুইটার ক্ষেত্রেই আপনার রিটার্ন ছিল কত পার্সেন্ট? 15%। 15%। প্রবাবিলিটি আপনার ওইখানে দেয়া আছে না? দেয়া জি আছে স্যার। তো? আচ্ছা, এবার একটু খেয়াল করেন আপনার সরি আমি আরেকটা জিনিস ভুল বলছি, রিয়েলাইজ রিটার্ন না, আপনার এক্সপেক্টেড রিটার্ন লাগবে। এক্সপেক্টেড যে রিটার্ন গুলি x1 x2 x3 লাগবে আর x বার লাগবে, যেটা আপনি বের করে আনছেন। আচ্ছা, এবার একটু খেয়াল করেন আমার প্রথম কাজ হচ্ছে আমি যে এক্সপেক্টেড রিটার্ন বা x বার পেয়েছি, আমি যে এক্সপেক্টেড রিটার্ন বা x বার পেয়েছি সেই x বার এবং x1 এর ডিফারেন্স কত সেটা বের করতে হবে। তার মানে x মাইনাস x1 মাইনাস x বার, x2 মাইনাস x বার, x3 মাইনাস x বার, এই ভ্যালুগুলি আমাকে বের করতে হবে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? না স্যার, আমি বললাম যে আমাকে x1 x2 x3 যে ভ্যালুগুলি দেয়া আছে, x1 x2 x3 যে ভ্যালুগুলি দেয়া আছে সেই ভ্যালুগুলি থেকে আমাকে যে x বার ভ্যালুগুলি পেয়েছি সেই ভ্যালুগুলির ডিফারেন্স বের করতে হবে। সেই ভ্যালুগুলি কি বের করতে হবে? ডিফারেন্স। ডিফারেন্স বের করতে। ডিফারেন্স বের করার জন্য আমি কি করি? যোগ করি নাকি বিয়োগ করি? বিয়োগ করি। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন এখানে একটা প্রবলেম দেয়া আছে, যে প্রবলেমটাতে তারা x বারের একটা ভ্যালু বলে দিছে, খেয়াল করছেন? সেম প্রবলেমটাই ছিল, ইয়েস সেম প্রবলেমটাই ছিল। x minus expected return হচ্ছে 15%, 15%, 15%, ওকে ফাইন। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন প্রথমেই আমার ছিল কোন কোম্পানির জন্য? মার্টিন প্রোডাক্টস এর জন্য। মার্টিন প্রোডাক্টস এর জন্য আমার প্রথমে প্রবাবিলিটি কত ছিল? 20%, বুমের জন্য 20%, তারপর নরমালের জন্য 50% আর রিসেশনের জন্য 30% আছে এখানে। জি স্যার। দেখা যাচ্ছে? সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। প্রবাবিলিটি। আচ্ছা, মার্টিন প্রোডাক্টের জন্য আমার x1 x2 x3 এর ভ্যালুগুলি এখানে দেয়া আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখতে পাচ্ছেন? কই স্যার, কই স্যার? কেন প্রথমটাই পে অফ R1, ঠিক না? দেখা যাচ্ছে? জি স্যার। তাহলে আমি দুইটা জিনিস বললাম, আমার প্রবাবিলিটি দেওয়া আছে, আমার প্রবাবিলিটি দেওয়া ছিল, এক্সপেক্টেড রিটার্ন গুলিও আমার দেয়া আছে। এবার একটু দেখেন তো মার্টিন প্রোডাক্টস এর জন্য আমার এক্সপেক্টেড রিটার্ন কত বের হয়েছিল? মার্টিন প্রোডাক্টস এর জন্য আমার এক্সপেক্টেড রিটার্ন, মার্টিন প্রোডাক্টস এর জন্য আমার এক্সপেক্টেড রিটার্ন কত বের হয়েছিল? 15% স্যার। 15%। দেখেন তো এই 15% এখানে আছে কিনা? জি স্যার, নাম্বার 2 আছে? জি স্যার, আছে স্যার। জি স্যার। ওকে ফাইন। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই জিনিসটাকে আমি বলতেছি xi, তার মানে প্রথমটা x1, তারপরেরটা x2, তারপরেরটা x3। ওকে ওকে, এটা x1 110% কে আমি বলছি x1, 22% কে বলছি x2 এবং 60% কে বলছি x3। ওকে, আর এই 15% কে আমি কি বলছি? 15% কে আমি কি বলছি? x বার। আমি কি বলছি? x বার, বা কোন বইয়ে সেটাকে x হ্যাটও বলছে। যেমন আপনাদের এখানে r দিয়ে প্রকাশ করছে, তারা r হেড বলছে। কথা কি বোঝা যাচ্ছে? হেড দেখেন টুপি সাইন আছে r এর উপরে, আছে না? জি স্যার। ওকে, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে x1 মাইনাস x বারের ভ্যালু কত সেটা বের করা। x1 কত? 110%। মাইনাস x বার কত আসে? 15%। মাইনাস x বার কত আসে? 95।
আপনারা কি সবাই ক্যালকুলেটরে ক্যালকুলেট করে বলতেছেন নাকি বই দেখে দেখে বলতেছেন? ক্যালকুলেট করে ক্যালকুলেট একদম ক্যালকুলেটরে ক্যালকুলেট করে করে বলবেন। এতটুকু পর্যন্ত স্যার কি clear? 115 স্যার 110% মাইনাস 100 শুধু 15% মাইনাস দিলেই তো স্যার হবে, তাই না? হ্যাঁ, কত আসছে আপনার? আসছে? স্যার 95 স্যার। হ্যাঁ আসছে, দেখেন বইয়ে 95 আছে কিনা। স্যার আছে স্যার। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা তাহলে x2 মাইনাস x বার কত আসে দেখেন। 7 কত 7 পার্সেন্ট 7 হচ্ছে? স্যার 7। 7 তাহলে x3 মাইনাস x বার কত আসে দেখেন। -70 -75 75। এতটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে আমার প্রথম ধাপ দেখেন, x বারের ভ্যালু আমি জানি, বের করে আসছি। x1 x2 x3 এর ভ্যালু বা xi এর ভ্যালু দেওয়া আছে, প্রবাবিলিটি দেওয়া আছে। আমি শুধু নতুন একটা কাজ করছি, xi মাইনাস x বার এই ভ্যালুটা বের করছি। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। আমার দ্বিতীয় কাজ হচ্ছে আমি যে ডিফারেন্সটা বের করছি xi মাইনাস x বার বা প্রত্যেক ক্ষেত্রে x1 মাইনাস x বার, x2 মাইনাস x বার, x3 মাইনাস x বার, এই ভ্যালুগুলিকে আমি স্কয়ার করব। কি করব? স্কয়ার। দেখেন তো পরবর্তী পয়েন্টে এটা করা আছে কিনা। ইয়েস স্যার। তাহলে করেন স্কয়ার। কি হইছে? বইয়ের মধ্যে করা আছে কিন্তু আমাদের নিজের করতে হবে। প্লিজ নিজে করেন। জি জি, বই দেখা না, আমি হাতে ধরে ধরে করে দিচ্ছি। হ্যাঁ জি স্যার। স্যার অ্যানসারটাকে রুট ওভার করব। আমি অ্যানসারটাকে রুট ওভার করতে বলছি নাকি প্রত্যেকটা ভ্যালুকে আলাদা আলাদা ভাবে স্কয়ার ও করতে বলছি? আলাদা আলাদা। হ্যাঁ, কোন Yes, sir. ভ্যালুটাকে x1 মাইনাস x বার, x2 মাইনাস x বার, x3 মাইনাস x বার, এই প্রত্যেকটা ভ্যালুকে আলাদা আলাদা ভাবে স্কয়ার করতে বলছি। প্লিজ সবাই করেন, যিনি না করবেন তিনি পরীক্ষায় ধরা খাবেন। আমি করানোর পরে যদি বলেন বুঝি নাই, আমি এগ্রি করব না। আমি লাইন বাই লাইন ধরে ধরে বলতেছি। যদি না বুঝেন এখন বলবেন, পরে বললে আমি আর বুঝাই দিব না। সবার কি আসছে রেজাল্ট? ইয়েস স্যার। সবার জি আসছে? স্যার আছে। জি স্যার জি স্যার। তাহলে আমি কয়টা স্টেপ কমপ্লিট করলাম? 4টা। নো, 2টা। 2টা। এক নাম্বার স্টেপে আমি xi থেকে x বার বাদ দিলাম। দ্বিতীয় স্টেপে আমি xi থেকে x বার বাদ দিয়ে যে রেজাল্টটা পাইছি এটাকে স্কয়ার করছি। ঠিক না? জি স্যার। জি স্যার। বাকিগুলি তো আমার আগেই করা ছিল, বাকিগুলি তো আমার আগেই করা ছিল। আমার নিজের কাজ হয়েছে 2টা, xi থেকে x বার বাদ দিছি এবং প্রত্যেকটা রেজাল্টকে স্কয়ার করছি। এবার খেয়াল করেন আমার কি কি হয়েছে? হ্যালো স্যার ডেভিয়েশন কি? ডেভিয়েশন কথার অর্থ হচ্ছে পার্থক্য। ডেভিয়েশন কথার অর্থ হচ্ছে পার্থক্য। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আমি xi মাইনাস x বার হোল স্কয়ার 3টা ভ্যালু পাইছি না? 3টা ভ্যালু পাইছি না? যেমন x1 মাইনাস x বার হোল স্কয়ার, x2 মাইনাস x বার হোল স্কয়ার, আরেকটা ভ্যালু পাইছি x3 মাইনাস x বার হোল স্কয়ার। ঠিক না? পাইছি তো 3টা ভ্যালু। জি স্যার। জি স্যার। x1 মাইনাস x বার হোল স্কয়ার এটা গুণ হবে প্রবাবিলিটি 1 এর সাথে। x2 মাইনাস x বার হোল স্কয়ার এটা গুণ হবে প্রবাবিলিটি 2 এর সাথে। x3 মাইনাস x বার হোল স্কয়ার এটা গুণ হবে প্রবাবিলিটি 3 এর সাথে। প্রবাবিলিটি 3 এর সাথে। আবার বলি, x1 মাইনাস x বার হোল স্কয়ার এটা গুণ হবে প্রবাবিলিটি 1 এর সাথে। x2 মাইনাস x বার হোল স্কয়ার এটা গুণ হবে প্রবাবিলিটি 2 এর সাথে। x3 মাইনাস x বার হোল স্কয়ার এটা গুণ হবে
প্রবাবিলিটি 3 এর সাথে। দেখেন তো গুণফলটা দেয়া আছে কিনা, ইয়েস স্যার। পাইছেন? জি স্যার। করেন গুণফল কত আসে। জি স্যার হয়েছে। হইছে? জি স্যার। এবার Yes, দেখেন sir. তো রেজাল্টটা টোটাল যোগফলটা কত আসে। যোগফলটা কত আসে একটু দেখেন। স্যার 3517। 3517। এইটা হচ্ছে ভ্যারিয়েন্স। এটা কি? ভ্যারিয়েন্স। এটা হচ্ছে ভ্যারিয়েন্স। আমার টার্গেট কি ভ্যারিয়েন্স বের করা না স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার সিস্টেম হচ্ছে ভ্যারিয়েন্স কে স্কয়ার রুট করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাই। ভ্যারিয়েন্স কে স্কয়ার রুট করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাই। তাহলে এটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে এই ভ্যারিয়েন্সটাকে আমরা এখন কি করব? রুট ওভার দিলি হয় স্যার। রুট ওভার করব। করেন রুট ওভার। করছি স্যার। কত আসছে? 59.30%। 59.304300। 59.30%। এটাই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এতটুকু পর্যন্ত কি সবার ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এবার আমাকে বলেন আপনি এটা বের করলেন হচ্ছে মার্টিন প্রোডাক্টস এর জন্য। ইউএস ইলেকট্রিকেরটা কি আপনি বের করতে পারবেন? জি স্যার। জি স্যার পারবো। এটা হচ্ছে হোমওয়ার্ক। এটা কি? হোমওয়ার্ক। হোমওয়ার্ক। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, যখন আপনি এক্সপেক্টেড রিটার্ন বের করছেন তখন যেটা বেশি সেটা অ্যাকসেপ্ট করছেন। রিস্কের বেলায় আপনি কোনটা অ্যাকসেপ্ট করবেন, যেটা বেশি নাকি যেটা কম? যেটা কম। কম। যেটা কম। কথা কি বোঝা গেছে? রিটার্নের বেলায় আপনি যেটা বেশি সেটা অ্যাকসেপ্ট করছেন। রিস্কের স্যার। বেলায় কি করবেন? যেটা বেশি সেটা অ্যাকসেপ্ট করবেন না যেটা কম সেটা অ্যাকসেপ্ট করবেন? যেটা কম। যেটা কমটা, কম স্যার। সেটা অ্যাকসেপ্ট করবেন। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? ইয়েস স্যার। ক্লিয়ার। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আপনি মার্টিন ইলেকট্রিক যেটা ইউএস ইলেকট্রিক এটা বাছাই করবেন। খেয়াল করেন তারা ফর্মুলাটা এখানে দিয়ে দিয়েছে। এক্সপেক্টেড রিটার্ন যেমন আপনি ওই সহজভাবে একবারে করে ফেলতে পারেন, আপনি চাইলে এইটাও একবারে করে ফেলতে পারেন। কথা কি বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে এখানে কি হবে? R1 মাইনাস R হেড বার হোল স্কয়ার ইনটু PR1 প্লাস R2 মাইনাস R হেড বার হোল স্কয়ার ইনটু PR2 প্লাস R হেড মাইনাস R3 মাইনাস R হেড হোল স্কয়ার ইনটু PR3। এই টোটাল ভ্যালুটা হবে ভ্যারিয়েন্স। সেই ভ্যারিয়েন্সকে যখন স্কয়ার রুট করবেন আপনি পাবেন হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? ইয়েস স্যার। শিওর? সবাই ক্লিয়ার? না স্যার, জি, আবার বলি, খেয়াল করেন, এই যে এখানে আমরা কি করছি, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা R1 মাইনাস R হেড হোল স্কয়ার ইনটু PR বের করছি, ঠিক না? তার মানে কি R1 মাইনাস R হেড বার হোল স্কয়ার ইনটু PR1 প্লাস R2 মাইনাস R হেড বার হোল স্কয়ার ইনটু PR2 প্লাস R3 মাইনাস R হেড বার হোল স্কয়ার ইনটু PR3। এই জিনিসগুলি আপনি জাস্ট এখানে একটার পর একটা লিখবেন। লিখলে যে রেজাল্টটা পাবেন সেটা হচ্ছে ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্সকে যখন স্কয়ার রুট করবেন আপনি পেয়ে যাবেন হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। কথা কি বোঝা যাচ্ছে? যারা বুঝেন নাই তারা বলেন। যারা এটা বুঝতেছেন না তারা কি এটা বুঝছেন? হ্যালো, কথা বলতে জি হবে। স্যার, জি স্যার। আপনি কথা না বললে আমি ধরে নেব আপনি বুঝছেন, আমি স্কিপ করে চলে যাব। সবাই কি বুঝছেন? জি স্যার। ওকে জি ওকে স্যার। ওকে। ওকে।
এবার একটু খেয়াল করে দেখেন, যখন রিটার্নের কথা বলছি আপনি যেটা বেশি রিটার্ন সেটা অ্যাকসেপ্ট করছেন, যখন রিস্কের কথা বলছি যেটা কম রিস্ক সেটা অ্যাকসেপ্ট করছেন, এই তো কথা। ইয়েস স্যার। আচ্ছা, এখন দুইটা প্রোডাক্ট মনে করেন এ আর বি, দুইটা প্রোডাক্ট, এর রিস্ক বেশি, বি এর রিটার্ন বেশি, এবার আপনি কোনটাকে অ্যাকসেপ্ট করবেন? বি। স্যার বি। কেন বি? আমি বললাম B এর রিস্ক বেশি, এর রিস্ক বেশি কিন্তু রিটার্ন কম, স্যার কিন্তু রিটার্ন কম, কিন্তু বি এর রিটার্ন বেশি কিন্তু আমি ভুল বললাম, এর রিস্ক বেশি রিটার্নও বেশি, বি এর রিটার্ন কম রিস্কও কম। তার মানে আপনি যদি রিস্ক হিসেবে কনসিডার করেন বি প্রেফারেবল, আর রিটার্ন হিসেবে কনসিডার করলে এ প্রেফারেবল। এখন আপনি কোনটা নেবেন? এখন আপনি কোনটা নেবেন? এ নিব, এ। এন। কেন, কিসের ভিত্তিতে নেবেন? এর তো রিস্কও বেশি। জি। জি স্যার, তো আমার রিটার্নও বেশি স্যার, যেমন বেশি ঠিক রিটার্নও আছে, বেশি। কিন্তু আমি তো রিস্কও তো আমার একটা ফ্যাক্টর। স্যার রিস্ক বেশি নিলে তো স্যার রিস্ক তো আমি আমার নিতেই রিটার্নটাও হবে বেশি স্যার। না, পাচ্ছি। খেয়াল করেন, এই ফাইন্যান্স হচ্ছে একটা সাইন, কি নিব? ইটস অ্যান আর্টস এট দ্য সেম টাইম ইট ইজ এ সাইন। কারণ কেন বলা হয় এটাকে বলা হয়, আচ্ছা খেয়াল করে দেখেন, ফাইন্যান্সে যখনই আপনি কোন একটা ডিসিশন নেবেন ওই ডিসিশনটার পেছনে একটা লজিক থাকতে হবে। কথা কি বুঝাতে পারছি? জি স্যার। ওই ডিসিশনটার পেছনে আপনাকে একটা লজিক থাকতে হবে। শেষ। আচ্ছা, পেজ নাম্বার 314 এ যান। রিস্ক ডিভাইডেড বাই রিটার্ন। হ্যাঁ, দেখেন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন নামে একটা পয়েন্ট আছে, পাইছেন? জি স্যার। হ্যাঁ, এটাকে বলা হয় প্রতি এক ইউনিট রিটার্নের জন্য আপনার রিস্ক কত। ফর্মুলাটা কি? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিভি ইজ ইকুয়াল টু রিস্ক ডিভাইডেড বাই রিটার্ন। পাইছেন? জি স্যার। তার মানে আওয়াজ হচ্ছে কার? মিউট করেন। প্রতি এক ইউনিট রিটার্নের জন্য আপনার রিস্ক কত। তার মানে আপনি পরপর দুইটা, একটা হচ্ছে মার্টিন প্রোডাক্টস আর একটা হচ্ছে ইউএস ইলেকট্রিক, দুইটার জন্যই আপনি সিভি বের করবেন। সিভি বের করার জন্য দেখেন রিটার্ন কিন্তু এখন স্ট্যান্ডার্ড ফর্মুলাইজ মানে ফরম্যাটে চলে আসছে। দুইটাই হচ্ছে প্রতি 1 টাকা রিটার্নের জন্য রিস্ক বলতেছে। এখন দেখেন দুই ক্ষেত্রে রিটার্ন সেম। এখন রিস্ক যার বেশি সেটা ভালো না রিস্ক যার কম সেটা ভালো? রিস্কটা কম। স্যার কম। রিস্ক যার কম রিস্ক সেটা যার ভালো। কম। এবার একটু খেয়াল করে দেখেন, এতক্ষণ আপনার রিস্কও ডিফারেন্ট ছিল, রিটার্নও ডিফারেন্ট ছিল, কিন্তু এখন আপনার রিটার্ন একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে চলে আসছে, ইউনিফাইড ফরম্যাট আমরা বলি। তার মানে রিটার্ন হচ্ছে 1 টাকা রিটার্ন, ওই 1 টাকা রিটার্নের জন্য যার রিস্ক কম আমি তাকেই নিব। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। বললাম যে আমি বললাম যে এর ক্ষেত্রে আপনার রিস্ক বেশি রিটার্নও বেশি, বি এর ক্ষেত্রে রিস্ক কম রিটার্নও কম। রিটার্নও কম। এখন আপনি বললেন যে আপনি যদি রিস্ক কনসিডার করেন তাহলে বি নিবেন, যদি রিটার্ন কনসিডার করেন তাহলে এ নিবেন, কিন্তু আপনি আসলে নিবেন কাকে? তখন আমি বললাম যে ঠিক আছে আমি রিটার্নটাকে স্ট্যান্ডার্ডাইজড করে ফেলি। রিটার্নকে আমি কিভাবে স্ট্যান্ডার্ডাইজ করব? আমি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের ফর্মুলা ইউজ করব। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের ফর্মুলা কি? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ ইকুয়াল টু রিস্ক ডিভাইডেড বাই রিটার্ন। তার মানে প্রতি 1 টাকা রিটার্নের জন্য আপনার রিস্ক কতটুকু, রিস্ক করে ফেলছেন 1 টাকা রিটার্ন হবে। এই 1 টাকা রিটার্নের জন্য যার রিস্ক কম আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন, যার রিস্ক বেশি তাকে অ্যাকসেপ্ট করবেন না। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? রিস্ক ডিভাইডেড স্যার। কি বললেন? স্যার এই ব্যাপারটা রিস্ক বুঝলাম না ডিভাইডেড স্যার। বাই রিটার্ন কোনটা? মানে স্যার এই যে ডিভাইডিং ব্যাপারটা হ্যাঁ, পেজ 1 টাকার জন্য 314 এ যান। আরেকবার বলেন। রিস্ক ডিভাইডেড বাই রিটার্ন, তার মানে প্রতি 1 টাকা রিটার্ন জেনারেট করার জন্য আপনার রিস্ক কতটুকু, এটাই হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। প্রতি 1 টাকা রিস্ক জেনারেট করার জন্য মানে প্রতি 1 টাকা রিটার্ন জেনারেট করার জন্য আপনার রিস্ক কতটুকু সেটাই হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। এখন যার রিস্ক বেশি তাকে আপনি এক্সক্লুড করবেন, যার রিস্ক কম সেটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার।
তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? আমরা রিস্ক কি শিখছি, আমরা রিটার্ন কি শিখছি, দুই ধরনের রিটার্ন শিখছি, এক্সপেক্টেড রিটার্ন, রিয়েলাইজড রিটার্ন। আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সম্পর্কে আলোচনা করেছি। দুই ধরনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সম্পর্কে আলোচনা করেছি। এক্সপেক্টেড রিটার্ন কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা শিখেছি। তারপর রিস্ক কিভাবে ক্যালকুলেট করতে হয়, সেখানে আমরা ভ্যারিয়েন্স কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা শিখেছি, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা শিখিয়েছি। তারপরে আমরা শিখেছি কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন, পেজ 314। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার শাহজাদি। জি স্যার। শাহজাদি, আচ্ছা আপনি কোথায় গেল? আমি একটু বলতেছি, কিছু জিনিস আমাকে টাইপ করে পাঠাবেন। ওকে পেজ 344। জি স্যার। সেলফ টেস্ট 5, সেলফ টেস্ট 5 পাইছেন? জি স্যার। পেজ 345। 1 2 3 4 5 6 7 8 9 10 11 পর্যন্ত। ওকে, জি স্যার। ঠিক আছে। এটা আমাকে কবে পাঠাবেন? আজকে। আজকেই পাঠাবেন, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট হিসাবে আসতেছে। ওকে স্যার এটা মিটের অ্যাসাইনমেন্ট হিসেবে দেখি মিডে দেই না মিডের পরে নেই, কারণ মিডে তো আপনাদের এই টাইপের অঙ্ক থাকবে। মিডে আপনাদের এই টাইপের অঙ্ক থাকবে। আপনি যদি মিডের আগে করতে পারেন তাহলে মিডটা আপনার জন্য সিকিউর। আপনি যদি মিডের আগে করতে না পারেন, আপনি মিডে একটু মানে ডাবল ফেস করবেন। আমরা এখন একটু রোল কলটা করে নেই। আমাদের নেক্সট ক্লাসে কুইজ আছে না? জি স্যার। নেক্সট ক্লাসে কুইজ, নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্টও দিয়ে দিব। অ্যাসাইনমেন্টও দেওয়া হয়ে গিয়েছে, জাস্ট একটু ফরম্যাটটা বলবো। আর নেক্সট মানে ইংলিশ ক্লাসে আমি প্রেজেন্টেশন কিভাবে করবেন সেটাও দেখাই দিব। ফারিহা দেওয়ান কানিজ স্যার ও এতক্ষণ ছিল, ওর নাকি জ্বর ছিল। আসছে, এজন্য ওকে চলে ওকে। গেছে। আব্দুর রহমান, আব্দুর রহমান। জি স্যার। জি স্যার। রাফসানজানি পান্থ। জি স্যার। ওকে। প্রজ্ঞা রয়। জি স্যার। মেহরুন্নেসা মধু। ইয়েস স্যার। ইফাত। ইয়েস আকিব হাসান ইফাত। আবু সুফিয়ান আলিফ অ্যাবসেন্ট। আবু সুফিয়ান আলিফ। নামিরা নওরিন। ইয়েস স্যার। রেদওয়ান। রেদওয়ান ছিল, কারেন্ট চলে গেছে। ওকে। পাঠপ্রীতম ঘোষ। ফারজান আলী, ফারহান আলী নিঝুম। ফারহান আলী নিঝুম। আতকিয়া সামিয়া। ইয়েস স্যার। আতকিয়া সামিয়া। ওকে। ফারহান আলী নিঝুম অ্যাবসেন্ট। রায়ানা বিনতে রশিদ। রায়ানা বিনতে রশিদ ওকে আছে? রায়ানা বিনতে রশিদ। ইফতি আরিফ। কানিজ ফাতেমা। কানিজ ফাতেমা। প্রেজেন্ট স্যার। ওকে। তানজিলা তাবাসসুম। তানজিলা তাবাসসুম। তানজিলা তাবাসসুম অ্যাবসেন্ট। না আছে স্যার, মিউট করে স্যার। ও তো ছিল। স্যার এখনো আছে স্যার, মিউট করা। ওকে।
স্যার ও আছে আফিফা হামিদা, ইয়েস স্যার Sir, Imun sir. ইয়েস স্যার মুক্তা আক্তার, মুস্তাক, আচ্ছা কানিজ ফাতেমা মৌ, স্যার জান্নাতুল নাইম আমিন। কানিজ ফাতেমা মৌ, কানিজ, ওকে ফাইন। আব্দুল্লাহ আল মামুন গেছে, সাদিকা সুলতানা, হ্যাঁ Yes, sir. সাদিকা সুলতানা ঐশী, ইয়েস স্যার নীরব, নাইমুল ইসলাম নীরব, স্যার ছিল তো। নাইমুল ইসলাম নীরব আছে, হ্যাঁ ছিল, আমি তো দেখলাম। সুমাইয়া ইসলাম, এখন নাই। সুমাইয়া ইসলাম, ওকে। নিপুল, জান্নাতুল ইশফাক দেওয়ান নিপুল, ওকে। তাহলে অ্যাবসেন্ট আছে হচ্ছে স্যার এমডি আলমান ডাকেন নেই স্যার। আচ্ছা অ্যাবসেন্ট হচ্ছে ইফতিয়ারিফ অ্যাবসেন্ট, রায়ানা বিনতে রশিদ অ্যাবসেন্ট, ফারহান আলী নিঝুম অ্যাবসেন্ট, পার্থ প্রীতম ঘোষ অ্যাবসেন্ট, আবু সুফিয়ান আলিফ অ্যাবসেন্ট, বাকি সবাই প্রেজেন্ট। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, রিস্ক এন্ড রিটার্নের ম্যাথ আপনি যখন বইয়ে দেখবেন তখন মনে হবে খুব ইজি, এই অঙ্কগুলি প্র্যাকটিস করলেই আপনি দেখবেন ইজি। পরীক্ষায় রিস্ক এন্ড রিটার্নের অঙ্কে সবাই নাম্বার পায়, কিন্তু শর্ত হচ্ছে রিস্ক এন্ড রিটার্নের অঙ্ক আপনাকে করতে হবে। আজকে যে অঙ্কটা করায় দিছি এটা আপনি বাসায় অ্যাটলিস্ট 5 বার করবেন। কয়বার করবেন? 5 বার। ধরে রাখেন যিনি না করবেন সে পরীক্ষায়ও পারবেন না, কারণ পরীক্ষায় আমি খুব কম সময় দেব এই অঙ্কটার জন্য। তার মানে আপনি যদি করতে করতে একদম এক্সপার্ট হয়ে যান তাইলেই আপনি পারবেন, নতুবা আপনি পারবেন না। কথা কি বোঝা যাচ্ছে? তারপরে আমি অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্টে তখন তো আপনাকে করতেই হবে। আচ্ছা ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সোমবার দিন ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে। স্যার ট্রেড অ্যানালাইসিসটা কি শুধু ইনকাম স্টেটমেন্টের জন্য করব? কোনটা? হ্যাঁ কেন ইনকাম স্টেটমেন্টের জন্য করবেন? ব্যালেন্স শিট দুটোর জন্য? ট্রেন্ড অ্যানালিসিস শুধুমাত্র না, দুইটার জন্যই করবেন। স্যার আপনি তো শুধু ইনকাম স্টেটমেন্টেরটা করেছিলেন না, সেজন্য। একই জিনিস রে ভাই। আচ্ছা আপনারা শুধু ইনকাম স্টেটমেন্টের জন্য করতে চান, ঠিক আছে, ট্রেন্ড অ্যানালিসিস শুধু ইনকাম স্টেটমেন্টের জন্যই করেন। ওকে ওকে স্যার। ট্রেন্ড অ্যানালিসিস শুধু ইনকাম স্টেটমেন্টের জন্যই করেন। ওকে ঠিক আছে, আবার সোমবার দিন দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ওকে স্যার চলে গেছে।